পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা আমাদের নবম ব্যাচের অ্যাকাউন্টিং এর তৃতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম এবং দ্বিতীয় এই দুটো ক্লাসে আমরা চ্যাপ্টার 1 এর 4.1 এর পূর্ব পর্যন্ত পড়েছিলাম। তো যথারীতি আমরা এখন চ্যাপ্টার 1 এর 4.1 থেকে শুরু করব। আমি রিকোয়েস্ট জানাবো যারা আমাদের এখানে আছেন এজ এ গেস্ট হিসেবে হোক কিংবা পেইড মেম্বার হোক, তারা যেন একটা হাইলাইটার নিয়ে বসেন এবং ওই হাইলাইটার নিয়ে আমি যা যা বলবো এগুলো আপনার বইতে হাইলাইট করে রাখেন। পরীক্ষার আগের দিন বাই দ্য গ্রেস অফ অলমাইটি অতটুকু পড়লে আপনার জন্য যথেষ্ট। অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিছু কথা বলবো বা কিছু ইনফরমেশন শেয়ার করবো যেটা হয়তো বা বইতে লেখা থাকবে না। আপনাদের সহজবোধ্যতার স্বার্থে আপনারা চাইলে আপনাদের বইয়ের মধ্যে সরাসরি এই ইনফরমেশন গুলোকে লিখে রাখতে পারেন। তো দেরি না করে আমি আমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা বলেছিলাম যে 4.1 এর পূর্ব পর্যন্ত আমরা পড়েছিলাম, সেখানে ছিল আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট সংক্রান্ত বিষয়বস্তু। তো আমরা বলছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট হচ্ছে কয়টা মনে আছে? ছয়টা। ছয়টা কি কি বলছিলাম? Statement of financial position, statement of profit and loss, statement of change in equity, statement of cash flow, আর এরপরে হচ্ছে গিয়ে নোটস এন্ড ডিসক্লোজার, আর একটা অ্যাডিশনাল ছিল সেটা হচ্ছে গিয়ে ছিল রিস্টেটমেন্ট। হ্যাঁ, রিস্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট। হ্যাঁ, রিস্টেটমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে যে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট যদি দেয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা কি বলবো আমরা? রেট্রোস্পেক্টিভ ইফেক্ট যদি দেওয়া হয় কোনো কারণে তাহলে সেটা, এটা হচ্ছে আমাদের 6 নাম্বারটা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন 1, স্টেটমেন্ট অফ প্রফিট আর লস এন্ড আদার কম্প্রেহেনসিভ ইনকাম 2, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি 3, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো 4, তারপর হচ্ছে নোটস 5, আর সর্বশেষ যেটার কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে যদি আর্লিয়েস্ট কম্পারেটিভ পিরিয়ডে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে সেটা, এটা হচ্ছে 6। তাহলে এগুলো হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কি ছিল? কম্পোনেন্ট ছিল। এখন আমি যদি বলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট কয়টা, তাহলে উত্তর কি হবে? কয়টা এলিমেন্ট? এলিমেন্ট কয়টা? এলিমেন্ট তিনটা। এলিমেন্ট হচ্ছে 5টা। এলিমেন্ট কয়টা? 5টা। তাহলে এলিমেন্ট কোন 5টা? অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, ইনকাম, এক্সপেন্স, এগুলো হচ্ছে কি এলিমেন্ট। এগুলো কি এলিমেন্টস? ক্লিয়ার তো না? ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এবার আসুন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এবার আমরা আসি একে একে করে সবগুলো এখন আমরা দেখব। দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আইডেন্টিফাইজ দ্য ফান্ডামেন্ট 4.1 তো না, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ওকে, একটা মিনিট দাঁড়ান। A list of all the asset control, তাহলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কি? সেটা হচ্ছে একটা লিস্ট অফ অল অ্যাসেট কন্ট্রোল, যত অ্যাসেট একটা প্রতিষ্ঠান কন্ট্রোল করে, এন্ড অল দ্য লাইবিলিটিজ ওড, এবং ওই প্রতিষ্ঠানের যে পরিমাণ লাইবিলিটি আছে বাই এ বিজনেস, এটা অবশ্যই বিজনেসের হতে হবে, অ্যাজ এ পার্টিকুলার ডেট। তো এখানে অ্যাজ এ পার্টিকুলার ডেট কেন বলা হয়েছে? একটা দিনের হয় সেজন্য, একটা নির্দিষ্ট দিনের জন্য, যেটা আমরা বলছিলাম যে আমাদের তাই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কি লেখা থাকে? এখানে অ্যাজ এট লেখা থাকে, তাই না? এই যে এখানে কি আছে? অ্যাজ এট। বাকি সবগুলাতে কি থাকে? ফর দ্য ইয়ার ইন্ডেড থাকে। ফাইন। এবার আসুন, ইট ইজ এ স্ন্যাপশট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তাই এটা যেহেতু একটা নির্দিষ্ট ডেটে, তাই এটাকে স্ন্যাপশট বলা হয়।
এট এ পার্টিকুলার মুভমেন্ট, একটা নির্দিষ্ট মুভমেন্টের জন্য। মনিটারি অ্যামাউন্ট আর অ্যাট্রিবিউটস টু অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিতে, অ্যাসেট এবং লাইবিলিটিতে যেটা থাকে সেটাকে আর্থিক অঙ্কে পরিমাপ করা থাকে বা আর্থিক অঙ্কে প্রকাশ করা থাকে। ইট অলসো কোয়ান্টিফাইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ওনার্স ইন্টারেস্ট, এর সাথে সেটা আরো কোয়ান্টিফাই করে ওনার এই অ্যামাউন্টের মধ্যে ওনারের কত টাকা আছে ইন দ্য কোম্পানিতে, হুইচ ইজ নোন অ্যাজ ইকুইটি, যেটাকে ইকুইটি নামে পরিচিত। ইকুইটিতে কি বলছে, দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন দ্য বিজনেস, ইকুইটি হচ্ছে সেটা ইনভেস্টেড ইন এ বিজনেস ওড বাই দ্য বাই দ্য ওনার্স, ওনারের দ্বারা ব্যবসায় কত টাকা আছে এটাই হচ্ছে ইকুইটি। IS-1 রেফার্স টু ওনার্স, IS-1 ওনারকে রেফার করে রেদার দেন ইকুইটি হোল্ডার ও শেয়ার হোল্ডার। তার মানে IS-1 এ নর্মালি ওনার বলা হচ্ছে, ইকুইটি হোল্ডার বা শেয়ার হোল্ডার বলা হচ্ছে না IS-1 এ, ঠিক আছে। দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ডিফাইন্স ইকুইটি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ইকুইটিতে বলা হয়েছে অ্যাজ দ্য রেসিডুয়াল ইন্টারেস্ট ইন দ্য অ্যাসেট অফ দ্য এন্টিটি আফটার ডিডাক্টিং অল দ্য লাইবিলিটিস। তার মানে সকল লাইবিলিটিকে বাদ দিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা অবশিষ্ট থাকতেছে ওইটাকেই মূলত ওনার্সের ইকুইটি বলা হচ্ছে। এবার আসুন, দেয়ার আর এ নাম্বার অফ ফ্যাক্টর অ্যাফেক্টিং এ কোম্পানিজ ফাইন্যান্সিয়াল পজিশন at any one time which include, তার মানে কিছু ফ্যাক্টর আছে যেটা কিনা কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনকে এফেক্ট করে। এগুলা কি কি হইতে পারে, ইকোনমিক রিসোর্সেস ইজ কন্ট্রোল, ওই কোম্পানির ইকোনমিক রিসোর্স যেগুলো আছে। এখন পরীক্ষার সময় এভাবে আইডেন্টিফিকেশন আসতে পারে যে নিচের কোনটা ইকোনমিক রিসোর্সের মধ্যে পড়ছে, নিচের কোনটা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে পড়ছে, নিচের কোনটা লিকুইডিটির মধ্যে পড়ছে, আর নিচের কোনটা অ্যাডাপ্টিবিলিটি টু চেঞ্জের মধ্যে পড়তেছে, ঠিক আছে। তাহলে যখন আমরা লিকুইডিটির কথা বলি, লিকুইডিটি মানে হচ্ছে শর্ট টার্ম অ্যাভেলেবিলিটি অফ ক্যাশ, আর সলভেন্সি মানে হচ্ছে লং টার্ম অ্যাক্সেস টু ফান্ড। তার মানে আপনার প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি জেনারেট করতেছেন, এটা হচ্ছে আপনার লিকুইডিটি। আর আপনার ব্যাংকে ডিয়ার করে অনেক টাকা পয়সা রাখা আছে, এটা হচ্ছে আপনার সলভেন্সি, ঠিক আছে। তো সলভেন্সি লং টার্মে কাজে দেয়, আর লিকুইডিটি হচ্ছে ডে টু ডে লাইফে কাজে দেয়। ওয়েদার ইট ইজ ফান্ডেড, এখন আপনি যদি বলেন ভাই সলভেন্সি কি তাহলে ডে টু ডে লাইফে কাজে দেয় না, এখন আপনার কি সব এফডিআর ভাঙিয়ে সব খেয়ে ফেলবেন, কিছু রাখবেন না নিজের জন্য, তাহলে তো সমস্যা। সো এটার জন্য আপনাকে ভবিষ্যতের জন্য রাখতে হবে হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ সলভেন্সি, আর আরেকটা হচ্ছে আপনাকে বর্তমানের জন্য রাখতে হবে যেটা হচ্ছে লিকুইডিটি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ওয়েদার ইট ইজ ফান্ডেড বাই, আর ওই যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে বলছে যে এটা কি ওনারের দ্বারা ফান্ডেড নাকি লেন্ডার থেকে ধার নিছে নাকি সাপ্লায়ারের টাকা আটকায় রাখছে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা ফাইন্যান্স তিন ভাবে করতে পারি। আমরা ফাইন্যান্স কয়ভাবে করতে পারি, তিন ভাবে। একটা হচ্ছে শেয়ার ইস্যুর মাধ্যমে, আরেকটা হচ্ছে লোন করার মাধ্যমে, আরেকটা হচ্ছে সাপ্লায়ারের টাকা আটকায় রাখার মাধ্যমে, তাই না। কিভাবে, ধরেন আপনাকে সাপ্লায়ারে কোন একটা জিনিস দিছে, আপনি তার টাকা দিচ্ছেন না, আটকায় রাখছেন, এই টাকা আপনি বিভিন্ন জায়গায় সার্কুলেট করার মাধ্যমে রেভিনিউ জেনারেট করতেছেন। তার মানে সাপ্লায়ারের টাকা আটকানোর মাধ্যমে আমি ফাইন্যান্সিং করতে পারি। এরপর হচ্ছে যে ক্যাশ, লেবার, ম্যাটেরিয়াল, মেশিনারি, স্কিলস, এগুলো হচ্ছে ইকোনমিক রিসোর্সেস ইজ কন্ট্রোল। হ্যাঁ, এবার আসেন ভাইয়া কনসেপ্টুয়াল। হ্যাঁ, ভাইয়া এটা একটু আবার বলবেন, বুঝি নাই আমি। প্রথম যেটা বলছিলাম ইকোনমিক রিসোর্সেস ইজ কন্ট্রোল, এটা ভাইয়া কোনটা বুঝেন? ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা আর একটু বলবেন। আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার মানে হচ্ছে ধরুন আমার এই প্রতিষ্ঠানে আমি টাকা কয়ভাবে আনার মাধ্যমে প্রতিষ্ঠানটাকে সামনের দিকে নিতে পারি। একটা হচ্ছে আমার টাকার দরকার, আমি আমার নিজের পকেটের থেকে নিলাম, এটা হচ্ছে ওনারের টাকা। অথবা আমরা একটা কোম্পানির ওনার বলতে কাদেরকে বুঝাই, শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডারদেরকে বুঝাই। তার মানে শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা গ্রহণ করা, সেটাও কি ওনারদের টাকা, মানে ফান্ডেড বাই ওনার গেল। এরপর হচ্ছে আপনার টাকার দরকার, আপনি চাইলে ব্যাংকের থেকে লোন করতে পারেন কিংবা কোনো ব্যক্তি বিশেষের থেকেও লোন করতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এই গেল একটা। আর এর পরবর্তীতে কি, এর পরবর্তীতে হচ্ছে আপনার ধরেন সাপ্লায়ার মানে কি, যার থেকে আপনি পণ্য কিনেন,
তো ধরেন আপনি কারো থেকে 1 লাখ টাকার পণ্য কিনলেন, তাকে আপনি টাকাটা আজকে দিলেন না, দিলেন আরো 15 দিন পর। তো এই 15 দিন এই টাকাটাকে দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারতেছেন না? জি পারতেছেন। তো তার মানে 3টা ভাবে আমরা আমাদের ফাইন্যান্সিং করতে পারি। এবার ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। ওকে, এর পরবর্তীতে আসুন, the conceptual framework focuses on how information, conceptual framework ফোকাস করে কিভাবে information about the nature and amount of an entity's economic resources and claims can help user to identify the reporting entity's financial strength and weakness। তার মানে ইনফরমেশনের মাধ্যমে আপনি একটা এন্টিটির উইকনেস কি, স্ট্রেংথ কি, এগুলো আপনি ধরতে পারেন ইনফরমেশনের মাধ্যমে। তো ইনফরমেশন অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড অ্যামাউন্ট অফ দ্য এন্টিটিজ ইকোনমিক রিসোর্সেস, আপনি যদি ইনফরমেশন পান কিসের সম্পর্কে, অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড অ্যামাউন্ট অফ অ্যান এন্টিটিজ ইকোনমিক রিসোর্সেস, এন্টিটির ইকোনমিক রিসোর্সেস সম্পর্কে এবং ক্লেম সম্পর্কে আপনি যদি ইনফরমেশন পান, তাহলে এটা দ্বারা বা কোনো ইউজার যদি পায়, তাহলে ইউজাররা কি করতে পারে, ক্যান হেল্প ইউজারদেরকে সাহায্য করে টু অ্যাসেস, মূল্যায়ন করতে, দ্য এন্টিটিজ লিকুইডিটি অ্যান্ড সলভেন্সি, এন্টিটির যে টাকা পয়সা কি বর্তমানে কেমন আছে আর ভবিষ্যতে কেমন হইতে পারে, এটা এন্টিটিজ নিড ফর এডিশনাল ফাইন্যান্সিং। যদি এন্টিটির পরবর্তীতে কোনো টাকা পয়সার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হাউ সাকসেসফুল দ্য এন্টিটি ইজ, এন্টিটি কতটা সাকসেসফুল, ইজ লাইকলি টু বি ইন অবটেনিং দ্যাট ফাইন্যান্সিং। এবং একটা হচ্ছে এন্টিটির বর্তমানে টাকা আছে কেমন আর ভবিষ্যতে এফডিআর এ কেমন টাকা পয়সা আছে, লং টার্মে কেমন টাকা পয়সা আছে। সেকেন্ড ওয়ান ইজ এন্টিটির কি অ্যাডিশনাল ফাইন্যান্সিং এর দরকার আছে, মানে বাইরের থেকে টাকা নেওয়ার দরকার আছে। থার্ড ওয়ান ইজ যদি দরকার হয় তাহলে এন্টিটি চাইলে কি বাইরের থেকে টাকা পাবে। এই 3টা জিনিস অ্যাসেস করতে সহায়তা করে ইউজারদেরকে। কি সহায়তা করে? ওই তথ্যগুলা। বাই গেইনিং নলেজ অফ অ্যান ইকোনমিক রিসোর্সেস, ইকোনমিক রিসোর্স সম্পর্কে দাদা ওই যে লাস্টে যেটা বললেন, হাউ সাকসেসফুল দ্য এন্টিটি ইজ লাইকলি, এটা একটু বুঝিনি। আচ্ছা, এটা মানে হচ্ছে প্রথমটা হচ্ছে যে লিকুইডিটি আর সলভেন্সি আছে কিনা, মানে আমার রেগুলার আমার পকেটে টাকা পয়সা আসে কিনা, এটা এক। আর আমার ব্যাংকে এফডিআর এ টাকা পয়সা আছে কিনা, এটা হইলো প্রথমটাতে বুঝাইছে। একটা লিকুইডিটি, একটা সলভেন্সি। লিকুইডিটি মানে আমি রেগুলার ইনকাম করতে পারি কিনা, সলভেন্সি মানে আমার ব্যাংকে টাকা পয়সা আছে কিনা, মানে এফডিআর করা, জায়গা জমি করা, বাড়ি গাড়ি এগুলো আছে কিনা। দ্বিতীয়টা হচ্ছে যে এন্টিটিজ নিড ফর এডিশনাল ফাইন্যান্সিং। এবার আমার বাইরের থেকে টাকা হাওলাত করার দরকার আছে কিনা, এডিশনাল ফাইন্যান্সিং এর দরকার আছে কিনা। তৃতীয়টা হচ্ছে যে আমের দরকার যদি থাকে তাহলে আমি চাইলে টাকা পাবো কিনা, এটা হচ্ছে তৃতীয়টা। বুঝতে পারছেন? মানে আমার টাকা পয়সা হায়ার মানে আনার দরকার আছে, এখন আমি চাইলেই কি সবাই আমার টাকা দিবে? মানে যদি দেয় তার মানে আমার এই ক্যাপাসিটি আছে। এখন সবাই চাইলেই তো সবাইকে দিবে না, দিবে? না দাদা। এখানে 3টা তথ্য জানা যায়। তাহলে 3 নাম্বারটা হচ্ছে কি, যে তার যদি টাকার দরকার হয় তাহলে সে ওই টাকাটা আনার ক্ষেত্রে সাকসেসফুল হবে কিনা, বা সে কারো কাছে টাকা চাইলে ওই টাকা পাবে কিনা। এটা হচ্ছে 3 নাম্বারটা। বাই গেইনিং নলেজ অফ ইকোনমিক রিসোর্সেস এ বিজনেস কন্ট্রোল user resources a business control, by gaining knowledge of the economic resources a business controls, user will be in a better position to predict the entity's ability to generate cash in the future। তাহলে ইউজাররা একটা বেটার পজিশনে চলে আসবে যে ফিউচারে ওই প্রতিষ্ঠান টাকা জেনারেট করতে সক্ষম কিনা এটা বোঝার জন্য। এই তথ্য পাওয়ার মাধ্যমে ইউজাররা বুঝতে পারবে যে হ্যাঁ ভবিষ্যতে এই টাকা পয়সা কামাইতে পারবে কিনা। এবার কিছু ফ্যাক্টর এবং ওই ফ্যাক্টর সংক্রান্ত জিনিসগুলা কিভাবে ইউজারদেরকে হেল্প করে। তাহলে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মাধ্যমে ইউজাররা জানতে পারে, কি করতে পারে, টু প্রেডিক্ট ফিউচার বরোয়িং নিড, ভবিষ্যতে ধার করার দরকার আছে কিনা এটা প্রেডিক্ট করতে পারে। টু প্রেডিক্ট হাউ ফিউচার প্রফিটস অ্যান্ড ক্যাশ ফ্লোজ উইল বি ডিস্ট্রিবিউটেড, কিভাবে ফিউচারের প্রফিট এবং ক্যাশ ফ্লোটা ডিস্ট্রিবিউট করা হবে অ্যামাং ওনার অ্যান্ড লেন্ডার, ওনার এবং লেন্ডারদের মাঝে। এরপর হচ্ছে টু প্রেডিক্ট হাউ সাকসেসফুলি ইট উইল বি এবল টু রেইজ ফিউচার ফাইন্যান্স, কিভাবে
ভবিষ্যতে তারা ফিউচার ফাইন্যান্সটাকে রেজ করতে পারবে। এবার হচ্ছে লিকুইডিটি বা সলভেন্সি। এখানে কি বলছে? টু প্রেডিক্ট ইটস অ্যাবিলিটি টু মিট ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট অ্যাজ দে ফল ডিউ। তো তার মানে এখানে বলা হয়েছে যদি কোনো কারণে তাদের অ্যাবিলিটি আছে কিনা ফিউচারে তারা তাদের ফাইন্যান্সিয়াল কমিটমেন্টটাকে ফিল আপ করতে পারে। কমিটমেন্ট ফিল আপ করা মানে কি, ধরেন মিস্টার এক্স কারো থেকে লোন নিছে, তো ওই লোনের টাকা দেওয়ার তো একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, থাকে না? থাকে। থাকে। ওই সময়সীমার মধ্যে যেন তারা কি করতে পারে, লোনের টাকা পরিশোধ করতে পারবে কি পারবে না, এটা বোঝা যায় লিকুইডিটি এবং সলভেন্সির মাধ্যমে। এবার আসুন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস কি বলছে। এ স্টেটমেন্ট displaying items of income and expenses in a reporting period as a component of profit or loss for the period. Reporting period chosen will depend. Reporting period কি করবে, কোনটা চুজ করবে সেটা ডিপেন্ড করবে on the purpose এর উপরে for which the statement is produced, যেটার জন্য স্টেটমেন্টটা প্রডিউস করা হচ্ছে ওইটার পারপাজের উপরে ওইটা রিপোর্টিং পিরিয়ড ভ্যারি করে, যে আমি রিপোর্টিং পিরিয়ডটা কত সময়ের জন্য রাখবো। তো উইল ইউজুয়ালি বি ফর দ্য পিরিয়ড অফ এ ইয়ার। সাধারণত এটা হয়ে থাকে 1 বছরের জন্য, সাধারণত হয়ে থাকে। কিন্তু ম্যানেজমেন্ট মাইট ওয়ান্ট টু কিপ এ ক্লোজার আই, ম্যানেজমেন্ট চাইলে মানে ভালো করে নজরদারি রাখতে পারে অন অ্যাকম্পানিং প্রফিটেবিলিটি by making up quarterly, monthly, weekly or even daily statement. অর্থাৎ ম্যানেজমেন্ট চাইলে নরমালি তো 1 বছরের জন্য হয়ে থাকে, কিন্তু ম্যানেজমেন্ট চাইলে সেটাকে কোয়ার্টারলি মানে বছরে কয়বার, 4 মাস। 4 বার। বছরে 4 বার, ফাইন, মানে 3 মাস অন্তর অন্তর। এরপরে এরপর হচ্ছে মান্থলি, এরপর হচ্ছে উইকলি, এরপর হচ্ছে ডেইলিও চাইলে বানাইতে পারে। বাট 1 বছরের বেশি না, সর্বোচ্চ 1 বছর। না না, সর্বোচ্চ 1 বছর কি কোথাও বলছে নাকি? বলছে হ্যাঁ। ইউজুয়ালি না। 1 বছর। আইএসও মানে বলা আছে না, আইএসও মানে সর্বোচ্চ 1 বছর কোথায় বলা আছে? বলছে 1 বছরের বেশি হলে 2টা পিরিয়ডে ভাগ করতে হবে, এরকম তো বলা আছে যতটুকু মনে পড়ে আমার। আপনার তো সেটা ঠিক আছে করতে হবে, কিন্তু কথা হচ্ছে আমি তো রিপোর্টিং পিরিয়ডকে, ধরেন আপনার যদি এমন হয় যে 2টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের বিষয় থাকে, তবে যদি আপনি এটা স্টেক হোল্ডারদের স্বার্থে করেন, মানে ধরেন আমরা যখন বলি যে ম্যানেজমেন্টের স্বার্থে আমরা চাইলে যে কোনো ভাবে প্রিপেয়ার করতে পারি, তবে হ্যাঁ এটা ঠিক যে আমি যদি স্টেক হোল্ডারদের স্বার্থে কোনো একটা কিছু প্রিপেয়ার করতে চাই তাহলে সেক্ষেত্রে 1 বছরের আন্ডারেই ভাগ করে সেটা করতে হবে। মানে আমি যদি 2টা করি 2 বছর, মানে 2 বছরের জন্য আলাদা আলাদা করে, তারপর 3 বছরের জন্য আলাদা আলাদা করে, 1 বছর 1 বছর 1 বছর 3 বছর এইভাবে করে করা যায়। আমি কি যাব সামনের দিকে? জি। ওকে। The conceptual framework set out how information about the business's financial performance, অর্থাৎ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলা হয়েছে, আমরা বলছিলাম যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বললে কোনটা বুঝবো আর আইএস 1 বললে কোনটা বুঝবো? প্রিপারেশন আর প্রেজেন্টেশন হচ্ছে যে কনসেপচুয়াল, আর আইএস হচ্ছে প্রেজেন্টেশন শুধু। আচ্ছা, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন, আইএস 1 হচ্ছে শুধু প্রেজেন্টেশন, ঠিক আছে? তাহলে অর্থাৎ এখন বললো যে কি, দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সেট আউট হাউ ইনফরমেশন অ্যাবাউট দ্য বিজনেস ফাইন্যান্সিয়াল পারফরমেন্সেস, অর্থাৎ ইটস প্রফিট অ্যান্ড লস ইজ নিডেড বাই দ্য ইউজার। তো ইউজারদের কেন দরকার হয়? টু আন্ডারস্ট্যান্ড দ্য রিটার্ন দ্যাট the entity has produced on its economic resources. To understand the return that the entity has produced on its economic resources, to assess management stewardship of the entity's economic resources, to help predict the business's future return on its economic resources. The link between the statement of financial position and statement of profit or loss and other comprehensive income is provided by the statement of cash flow and statement of changes in equity. তার মানে এখানে একটার সাথে একটার কানেক্টিভিটি
একটার সাথে একটা জড়িত আছে। তাই এখানে কথা বলছে যে লিঙ্ক বিটুইন দ্য স্টেটমেন্ট অফ financial position and statement of profit and loss and other comprehensive income is provided by the statement of cash flow and statement of changes in equity, মানে একটার সাথে একটা কানেক্টিভিটি আছে। প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে কি বলছে, both the statement of financial position and the statement of profit or loss are summaries of accumulated information। আমরা বলছিলাম যে accumulated information মানে কি, accumulated information মানে হচ্ছে যোগ বিয়োগ এভাবে হয়ে যখন অবশিষ্টাংশ নিচে আসে বা ব্যালেন্স আসে তখন সেটাকে অ্যাকুমুলেটেড ইনফরমেশন বলে। তা আমার ধরেন একবার ক্যাশের টাকা গেছে, আবার ক্যাশের টাকা আসছে, আবার গেছে, আবার আসছে, তো টোটাল যাওয়া আসা মিলে যোগ বিয়োগ হওয়ার পরে এন্ড অফ দ্য ডে যে টাকাটা আছে ওইটাই তো আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে দেখায়, তাই না? এটাকেই বলা হচ্ছে অ্যাকুমুলেটেড ইনফরমেশন। তার মানে অ্যাকুমুলেটেড ইনফরমেশন মিনস এটা না যে এটাকে আগের থেকে সমানে যোগ করতেছে, বিষয়টা এমন না। অ্যাকুমুলেটেড ইনফরমেশন মিনস হচ্ছে আগে যে ব্যালেন্সটা ছিল সেটার সাথে কখনো যদি অ্যাড হওয়ার দরকার হয় অ্যাড হচ্ছে, লেস হওয়ার দরকার হলে লেস হচ্ছে, অ্যাড লেস হয়ে অবশিষ্টাংশ যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাকুমুলেটেড ইনফরমেশন। দ্য মেজরিটি অফ কোম্পানিজ উইল ইউজ অ্যান অ্যাকাউন্টিং software package to capture, excuse me, to capture and record transaction। তার মানে মেজরিটি অফ দ্য কোম্পানি গুলা তারা তাদের সফটওয়্যার প্যাকেজ ইউজ করে যাতে করে রেকর্ড করা যায় এবং ক্যাপচার করা মানে হচ্ছে প্রথমে রাখা, এর পরবর্তীতে এটাকে সংরক্ষণ রাখা, এগুলোর জন্য সফটওয়্যার প্যাকেজ ইউজ করে বর্তমানে। এবার আসুন ক্যাপিটাল ভার্সেস ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ইনকাম, তো রেভিনিউ আইটেম। এবার প্রথম হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাকে বলে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হুইচ result in the acquisition of non-current asset or an improvement or enhancement of their earning capacity। অর্থাৎ ধরেন কোনো কারণে নন কারেন্ট অ্যাসেট কিনছে, ঠিক আছে, অথবা সেটাকে ইমপ্রুভমেন্ট করা হয়েছে অথবা সেটাকে এনহ্যান্সমেন্ট করা হয়েছে। ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে সেটা যেটা কিনা পূর্বের থেকে অবস্থা বাড়িয়ে দেয় বা রেভিনিউ জেনারেশন ক্যাপাসিটি বাড়িয়ে দেয়। এনহ্যান্সমেন্ট মানেও এটা। ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনার একটা বাইক আছে, এটা দিয়ে আপনি ফুড ডেলিভারি দেন, ওই বাইকটা কোনো কারণে পাংচার হয়ে গেছে চাকায়, আপনি সেটার লিকটাকে সারাইছেন, এখন এটাকে আপনি কোন এক্সপেন্ডিচার বলবেন? এবং ওই লিক সারার কারণে বাইক কি কয়েক বছরের আয়ুষ্কাল বাড়িয়ে গেছে? না। তো তার মানে এটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার তাহলে কোনটা? যদি ওইখানে ওই সময়টাতে বাইকের পুরো চাকাটাই পরিবর্তন করে ফেলতো তখন সেক্ষেত্রে এটাও তো কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্লিয়ার? তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা জিনিস হলে সেটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে। সেটা হচ্ছে যদি ডিরেক্ট কোনো কিছু কিনে ফেলে, যদি ইমপ্রুভমেন্ট করে, যদি এনহ্যান্সমেন্ট অফ দেয়ার আর্নিং ক্যাপাসিটি হয়, মানে আর্নিং ক্যাপাসিটি যদি বাড়িয়ে যায় তখন সেক্ষেত্রে সেটাকেও ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে। নন কারেন্ট অ্যাসেট আর দোজ হুইচ উইল বি কিপড ইন দ্য এন্টিটি ফর মোর দ্যান 1 year। নন কারেন্ট অ্যাসেট বলতে সেটাকে বোঝানো হয় যেটা কিনা এন্টিটিতে 1 বছরের বেশি সময় যাবত থাকে। Excuse me. Capital expenditure is not charged as an expense। Capital expenditure কে এক্সপেন্স হিসেবে চার্জ করা হয় না, অ্যাসেট হিসেবে চার্জ করা হয়। Capital expenditure on non-current asset is presented in the statement of financial position। তো নন কারেন্ট অ্যাসেট যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আছে ওইটা প্রেজেন্ট করা হয় কোথায়? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। কি হিসেবে দেখানো হয় এটাকে? কারেন্ট অ্যাসেটস, কারেন্ট সরি অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। এই ভুল হইলে তো মার্ডার হয়ে যাবে সবকিছু, ঠিক আছে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোন অ্যাসেট তাহলে? নন কারেন্ট। নন কারেন্ট অ্যাসেট, গুড। আচ্ছা এবার দেখেন এরপর কি বলছে, রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচারে কি বলছে? এক্সপেন্ডিচার হুইচ ইজ ইনকার্ড, দুইটা কারণ হইতে পারে, আইদার ফর ট্রেডিং পারপাস,
ট্রেডিং পারপাস মানে হচ্ছে পণ্য কেনা বেচার ক্ষেত্রে যদি কোনো এক্সপেন্ডিচার হয় সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। পণ্য কেনা বেচা তার মানে কি, আপনি ধরেন র ম্যাটেরিয়াল কিনছেন, তো র ম্যাটেরিয়াল কিনছেন এটা আপনি বিক্রি করে ফেলবেন, তাই না? তো তার মানে এটা তো কিনছেন আপনি কিসের জন্য? বিক্রির জন্য। তার মানে এটা কি রেভিনিউ এক্সপেন্ডিচার। আপনি ধরেন একটা গাড়ি কিনছেন, এটা কোন এক্সপেন্ডিচার হবে বলেন তো? ডিপেন্ড করে বিজনেসের উপর। গুড। ডিপেন্ড করে বিজনেসের উপর না, আপনি বলবেন যে ডিপেন্ড করে রিজনের উপর। কিসের উপর? রিজনের উপর। রিজনের উপর। তাহলে তাহলে কি হবে উত্তর? এটা বলেন। ডিপেন্ড করে রিজনের উপর বলে উত্তর বলবেন না। ক্যাপিটাল আচ্ছা ভাইয়া এটা কি আপনি ইউজের জন্য কিনছেন নাকি বিক্রি করার জন্য কিনছেন? এই তো এটা বলতে হবে যে ডিপেন্ড করে ইউজের উপর। যদি আমি বিক্রির জন্য কিনি তাহলে সেটা ইনভেন্টরি। মানে রেভিনিউ এক্সপেন্ডিচার। ইনভেন্টরি তো ঠিক আছে, মানে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যদি আমি ইউজের জন্য কিনি তাহলে সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। উত্তরটা এভাবে করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এবার ট্রেড পারপাস গেল। ট্রেড পারপাসে হচ্ছে হলে সেটাও এক্সপেন্ডিচারে ধরা হয় বা রেভিনিউ এক্সপেন্ডিচারে। আর টু মেনটেন দ্য এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটি। এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটি মানে কি, ওই যে আমরা বাইকের চাকাটাকে পুরো পরিবর্তন না করে দিয়ে ওইটাকে জাস্ট একটু পাংচার সারাইলাম, এটা কি এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটিকে মেনটেন করছে না? এখন যদি পাংচার না সারা আমি এই মুহূর্তে ডেলিভারি দিব কিভাবে? পারবো ডেলিভারি দিতে? না দাদা। ইজ ইট পসিবল টু ডেলিভার দ্য ফুড রাইট নাও? না, যদি আমি না সারা আমি পারবো না। তাই এটা হচ্ছে আমার কি এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটি, হ্যাঁ, তাহলে এটা কোন এক্সপেন্ডিচার? রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার। শেষ। এবার হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ চার্জড টু দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। এটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে চার্জ করা হয় অফ এ পিরিয়ড প্রোভাইডেড দ্যাট it relates to the trading activity and sales of that particular period and sales of that particular period। শেষ। তার মানে এই যে এখানে সেলস অফ দ্যাট পার্টিকুলার পিরিয়ড বলতে কি বোঝানো হয়েছে, যে ওই বছরের সেলের এগেনস্টে এটাকে চার্জ করা হবে, ঠিক আছে? সেলের এগেনস্টে রেভিনিউ এক্সপেন্ডিচার মানে কি ওই বছর এক্সপেন্স হিসেবে বিয়োগ করা হইব, তাই না? তো বিয়োগটা কোত্থেকে করা হয়? আমাদের ইনকাম স্টেটমেন্টে বিয়োগ শুরু হয় কোত্থেকে? কোন জিনিসের থেকে বিয়োগ হয়? সবকিছু রেভিনিউ থেকে। রেভিনিউ বা সেলস থেকে। তো এটাই বলছে যে ওইটা সেলস অফ দ্যাট পার্টিকুলার পিরিয়ডের এগেনস্টে চার্জ করা হয়। এবার আসুন ক্যাপিটাল ইনকাম। ক্যাপিটাল ইনকাম কাকে বলা হয়েছে? প্রসিড ফ্রম দ্য সেল অফ নন কারেন্ট অ্যাসেট। যেটা নন কারেন্ট অ্যাসেট বিক্রির মাধ্যমে যে টাকাটা আসে এটা হচ্ছে ক্যাপিটাল ইনকাম। নন কারেন্ট অ্যাসেট বিক্রির মাধ্যমে যে টাকাটা আসে এটা হচ্ছে কি ক্যাপিটাল ইনকাম। এবার একটা কথা বলি, কেমন? ধরেন ধরেন আপনি 5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন ব্যবহারের জন্য। এখন এই গাড়িটা আপনি 6 লাখ টাকায় বিক্রি করে দিচ্ছেন। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার ক্যাপিটাল ইনকাম কত টাকা, উত্তর কত? ব্যক্তি না 6 কোম্পানি? লক্ষ টাকা। ব্যক্তি না 1 কোম্পানি? লাখ টাকা। 1 লাখ টাকা। আচ্ছা, দাদা আমরা ইনকাম তো এবার কি পুরোটাই। বলবো? উত্তর কি হবে? 6 লাখ না 1 লাখ? কেউ বলতেছে 6 লাখ, কেউ বলতেছে 1 লাখ। ক্যাপিটাল 1 লাখ। হ্যাঁ, ক্যাপিটাল ইনকাম হবে 1 লাখ। 1 লাখ 1 লাখ। 6 লক্ষ। 6 লক্ষ টাকা। 6 লক্ষ। আচ্ছা আগে আসেন, রেভিনিউ কারে বলে আগে এটা বলেন, বা ইনকাম কারে টোটাল বলে? যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মানে ইনকাম কোনটাকে বলে? যেটা আমি পাইতেছি এটাই তো আমার ইনকাম, তাই না? হ্যাঁ নাকি ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ তাহলে ইনকাম কত হবে? 6 লক্ষ। 6 লক্ষ। এবার বুঝছেন তো নাকি? উত্তর পাইছেন? তাইলে এখন যদি বলে ভাই তাইলে 1 লক্ষ কি হইব? 1 লক্ষ তো হচ্ছে প্রফিট ভাইয়া। প্রফিট। 1 লক্ষ কি নেট প্রফিট। প্রফিট। 1 লক্ষ তো হচ্ছে প্রফিট। ইনকাম তো হচ্ছে কত? 6 লাখ। 6 লাখ। 6 লাখ টাকা। ক্লিয়ার এবার? হ্যাঁ। জি তাহলে দাদা এবার হচ্ছে ক্লিয়ার। দা প্রফিট। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, the profit from the sale of non-current asset are included in the statement of profit or loss। যেটা আপনার প্রফিট আর লসে দেখানো হবে। আচ্ছা,
for the reporting period in which the sales take place. তাইলে আমার স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে কি দেখাবো? এক্সট্রা ইনকাম না, সরি, মুনাফা যেটা আর কি, প্রফিটটা দেখাবো, প্রফিট। প্রফিটটা দেখাবো, প্রফিট দেখাবো। ঠিক আছে, হ্যাঁ। প্রফিটটা আমি দেখাবো কোথায়? স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে। বোঝা গেছে? জি। ওকে, এবার আসেন রেভিনিউ ইনকাম। রেভিনিউ ইনকাম ডিরাইভ ফ্রম দ্য সেল অফ ট্রেডিং অ্যাসেট। ট্রেডিং অ্যাসেট কাকে বলে? যে অ্যাসেট কে কিনা হয় বিক্রির জন্য, এটাকে ট্রেডিং অ্যাসেট বলে। সেটা যাই হোক না কেন, যে অ্যাসেট কে কিনা হয় বিক্রির জন্য ওইটাই কি? ট্রেডিং অ্যাসেট। এরপর হচ্ছে দ্য প্রভিশন অফ সার্ভিস। মানে প্রভিশন অফ সার্ভিস মানে হচ্ছে সার্ভিস থেকে প্রাপ্ত অর্থ, মানে সেবার মাধ্যমে প্রাপ্ত আয় আর কি। তারপর হচ্ছে ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড রিসিভড ফ্রম বিজনেস ইনভেস্টমেন্ট। যদি কোথাও বিজনেসে ইনভেস্ট করে তাহলে সেক্ষেত্রে শেয়ারে ইনভেস্ট করলে সেক্ষেত্রে পাবে ডিভিডেন্ড, আর কোথাও যদি লোনে দেয় কিংবা ব্যাংকে টাকা রাখে তাহলে সেক্ষেত্রে পাবে ইন্টারেস্ট। তাহলে এগুলো হচ্ছে রেভিনিউ ইনকাম। এবার আসেন ক্যাপিটাল ট্রানজাকশন। These transactions add to the cash asset of the business and create corresponding capital or liabilities. অর্থাৎ এই ট্রানজাকশন গুলা অ্যাড টু দ্য ক্যাশ অ্যাসেট, এটা ক্যাশ অ্যাসেটের সাথে অ্যাড হয়, অফ দ্য বিজনেস ব্যবসায়ের, অ্যান্ড ক্রিয়েট করেসপন্ডেন্স ক্যাপিটাল, এবং পরবর্তীতে এটা ক্যাপিটাল ক্রিয়েট করে অথবা লাইবিলিটি ক্রিয়েট করে। ঠিক আছে, তার মানে ক্যাপিটাল ট্রানজাকশন হচ্ছে সেটা যেটার মাধ্যমে আইদার প্রতিষ্ঠানের ওনার সিকিউরিটি বাড়ে অর প্রতিষ্ঠানের লাইবিলিটি বাড়ে। বোঝা গেছে? আরেকবার বলবেন? যেই ট্রানজাকশনের মাধ্যমে প্রতিষ্ঠানের হয় কি হবে? ক্যাপিটাল বাড়বে, আর না হলে কি হবে? লাইবিলিটি বাড়বে। অ্যাজ ওয়েল অ্যাজ প্রতিষ্ঠানের ক্যাশ বাড়বে, সেটাই হচ্ছে আমার কি? ক্যাপিটাল ট্রানজাকশন। মানে উদাহরণ হতে পারে কি, আপনি ব্যবসায়ের জন্য টাকা নিয়ে আসছেন 1 লাখ টাকা, তাহলে আপনি কি করবেন? ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট করবেন না? জি। হ্যাঁ, তার মানে এখানে ক্যাপিটাল বাড়ছে, ক্যাশও বাড়ছে, এটা একটা ক্যাপিটাল ট্রানজাকশন। আপনি কারোর জন্য লোন নিছেন, কারোর জন্য মানে ব্যবসায়ের জন্য লোন নিছেন, তাহলে জার্নাল কি হবে? ক্যাশ ডেবিট লোন ক্রেডিট। ক্যাশ ডেবিট লোন ক্রেডিট, মানে অ্যাসেট ক্যাশ বাড়ছে আর হচ্ছে লাইবিলিটি বাড়ছে, তাই না? তাহলে এটাও কি ক্যাপিটাল ট্রানজাকশন। এবার বুঝছেন? জি। হ্যাঁ, এ বলছে হয়ার, কিছু বলবেন? আচ্ছা, হয়ার লোন ইজ রিপেড, যখন লোন পে করে দেওয়া হয়, ইট রিডিউসেস দ্য লাইবিলিটি অ্যান্ড দ্য অ্যাসেট। যখন লোন পে করা হয় তখন সেক্ষেত্রে লাইবিলিটিও কমে যায়, সেক্ষেত্রে অ্যাসেটও কমে যায়, মানে ক্যাশ টাকা কমে যায়, ক্যাশ চলে যায়, ক্যাশ ক্রেডিট হয়, লাইবিলিটি ডেবিট হয়। হোয়াই ইজ ডিস্টিংশন বিটুইন ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ আইটেম ইম্পর্টেন্ট? কেন আপনাকে কোনটা ক্যাপিটাল আইটেম কোনটা আপনার রেভিনিউ আইটেম এটা বোঝা জরুরি, যাতে করে আপনি অ্যাকচুয়াল প্রফিট ফিগারটাকে বের করতে পারেন। তো ক্যালকুলেটিং প্রফিট ফর, তাহলে আমি আগে প্রশ্নটাও দেখাই যে কেন এটা ইম্পর্টেন্ট ফর ক্যালকুলেটিং প্রফিট আর কি। ঠিক আছে, ফর এনি রিপোর্টিং পিরিয়ড ডিপেন্ডস অন দ্য কারেক্ট অ্যান্ড কনসিস্টেন্ট ক্লাসিফিকেশন অফ রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল আইটেম। তার মানে যদি আপনি ঠিক মতো ক্লাসিফাই করতে পারেন কোনটা রেভিনিউ আইটেম কোনটা ক্যাপিটাল আইটেম, তাহলে আপনি সঠিকভাবে প্রফিট বের করতে পারবেন যে এটা কি প্রফিট হয়েছে নাকি লস হয়েছে। ফাইন। দাদা একটা মিনিট, এটা উপরের স্লাইডটাতে একটু আবার যদি যান। বলেন। হয়েছে, থ্যাংক ইউ। ওই আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি তো এই জন্য। এবার দেখেন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন শুড বি রিলেভেন্ট অ্যান্ড ফেথফুলি প্রেজেন্টেশন। আচ্ছা, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আগে বলি কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ইউজফুল অ্যাকাউন্টিং ইনফরমেশন। তাহলে ইনফরমেশনের দুই ধরনের, মানে প্রথমত হচ্ছে মানে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকে, ইনফরমেশনের কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকে। কোয়ালিটেটিভ মানে কি? ওই ইনফরমেশনের গুণগত মান।
এখন এই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কেও আবার দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ, একটা হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ। একটা মজার উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। ধরেন আপনি স্কুলে রেগুলার ইউনিফর্ম পরে যাবেন। এখন একটা ছেলে সবসময় স্কুলে ইউনিফর্ম পরে যায়, মানে ধরেন আপনার স্কুলের ইউনিফর্ম হচ্ছে একটা সাদা শার্ট আর হচ্ছে কালো প্যান্ট, যেটা আমার স্কুলে ছিল। ঠিক আছে, সাদা শার্ট আর কি কালো প্যান্ট, এটা আমার স্কুলের ইউনিফর্ম ছিল। এখন ধরেন এই যে আমার স্কুলের যে স্কুল ইউনিফর্মটা আছে, যেটা হচ্ছে সাদা শার্ট আর কালো প্যান্ট, এটা সবাই কি সব স্টুডেন্ট কি স্কুলে পড়ে যেত? এটা না, মানে যাদের স্কুলের সব স্টুডেন্ট যাদের এটা এই পড়তো? ইউনিফর্ম তারা পরে যেত, হ্যাঁ হ্যাঁ, যারা যাদের ইউনিফর্ম তারা পরে যেত। যাদের ইউনিফর্ম আছে তারা পড়ে যেত, আবার অনেক সময় হয়েছে কি যাদের আছে তারাও অনেক সময় পড়ে যাইতো না। তারা চিন্তা করতো যে ধরেন বয়েজ গার্লস স্কুল থাকতো, একটা সুন্দর জামা পরে যাবে, তারপরে মেয়েদেরকে দেখাবে, এই বিভিন্ন কাহিনী, তাই না? তো এখন আলটিমেটলি কি হইলো, ঝিঙ্কু মানে এভাবে করে ধরেন যাবে, তো সেই জায়গায় ইউনিফর্ম পরলে তো এত কিছু করা যায় না। আলটিমেটলি এই যে স্কুলের ইউনিফর্ম পরে যাওয়া, এটা কি একটা গুণ না? এটা যদিও বাধ্যতামূলক, কিন্তু এটা তো গুণ, তাই না? গুণ কি না? মানে যে স্কুলের ইউনিফর্ম পরে যাইতো, ধরেন যারা পড়তো না তাদেরকে অনেক সময় মাইর দিত না, ডাই কেন এদিকে আয়, তুই স্কুলের ইউনিফর্ম কই তোর, মায়ের এ তোরটা কই রে, এদিকে আয় মায়ের, এভাবে করে সারা ডেকে ডেকে মারতো না, সামনে এনে মারতো। ডিসিপ্লিন তো এটা মারতো, ওকে ফাইন। এখন ধরেন স্কুল ইউনিফর্ম পরাটা হচ্ছে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। কি? ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, মানে এটা আপনার অবশ্যই থাকতে হবে, কিন্তু এটা একটা কোয়ালিটি। ঠিক আছে, আর আরেকটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। এটা কি? এখন কেউ কেউ আসিল ধরেন স্কুলের ইউনিফর্ম সাদা শার্ট কালো প্যান্ট পরে আইতো, ভালো কথা, এটা ম্যান্ডেটরি পড়তে হইব। এখন চুল কি কেউ কেউ আছে না একটু বড় রাখতো, ঝিঙ্কু রাখতো না? জি ভাই, মানে এটা এরকম অনেকে ছিল না যে স্যাররা ধরে গেতো, কিরে তুই চুল কাটাস না কা, বলতো না? তো তারপর দেখা গেছে কি কারো হয়তো বা হাতের নখ ফেলতো না, নখের মধ্যে ময়লা ঢুকে থাকতো, ছিল না এরকম? ছিল কি না? হ্যাঁ, এরপরে কি তাহলে দেখা গেছে কেউ আছে চুল কাটতো না, কেউ আছে নখ কাটতো না। হ্যাঁ, এগুলা কিন্তু তাহলে যারা এগুলা কাটতো তাদের তো হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। তার মানে কি, সেই স্কুল ইউনিফর্ম তো পরে আসেই, সাথে তার আবার চুল কাটা ঠিকঠাক মতো পরিপাটি থাকা, তারপরে নখ কাটা, এগুলা সবকিছু ঠিক আছে, প্লাস সে একটু আবার ফর্মাল হয়ে টিপটপ করে শু পরে সেটা আবার পলিশ করে আসে। এটা কিন্তু স্কুলের মধ্যে হয়তো ইউনিফর্মে নাই, সব স্কুলে শু পরা থাকে না, কারণ আমাদের স্কুলে শু ইউনিফর্মে ছিল না। তো অনেকে পড়ে আসতো, তো তার প্রতি একটা আলাদা অ্যাগ্রেসিভনেস থাকতো না, যে মানে স্টুডেন্টরা সবাই তারা দেখতো ওয়াও সে কত টিপটপ করে আসে। কেউ আবার একটু পারফিউম দিত, আমাদের সাথে একটা ছিল সে লিপ জেল দিত, এটা পুরা মানে হল পুরা রুম ভরে যেত তার লিপ জেলের গন্ধে, এত কড়া লিপ জেল ছিল তার। ঠিক আছে, ছেলে ছেলে বাই দ্য ওয়ে, মেয়ে না। হ্যাঁ, আমাদের একটা বয়েজ স্কুল ছিল। তো হচ্ছে পরে তো আবার বলবে যে দেখছো দাদা লিপ জেলের কথা বলছে, তাহলে নিশ্চয়ই মেয়েই হবে, তাই একটু ভেঙে চুরে বললাম আর কি। তো আলটিমেটলি ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যেটা আপনার থাকা বাধ্যতামূলক, আর এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যেটা আপনার থাকা বাধ্যতামূলক না, কিন্তু থাকলে অনেক ভালো এবং সেটা একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। ঠিক আছে, এবার আসেন কোনটা ফান্ডামেন্টাল কোনটা এনহ্যান্সিং, এগুলো আমরা এখন পড়বো। তাইলে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন শুড বি রিলেভেন্ট অ্যান্ড ফেথফুলি রিপ্রেজেন্ট হোয়াট ইট পারপাস টু রিপ্রেজেন্ট, অর্থাৎ কোন জিনিসটা এটা দেখাইতে চাইতেছে এটা যেন ফেথফুলি রিপ্রেজেন্ট করে এবং সেটা যেন রিলেভেন্ট থাকে। দ্য ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, এখানে কি বলছে, দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আইডেন্টিফাইজ দ্য ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স টু বি রিলেভেন্স অ্যান্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন। অর্থাৎ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আইডেন্টিফাই করা হয়েছে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হতে হবে রিলেভেন্স এবং ফেথফুল রিপ্রেজেন্টেশন। এবার রিলেভেন্সটা কি? রিলেভেন্স মানে হচ্ছে এই জিনিসের দুইটা, এই রিলেভেন্স আপনি তখন বলবেন যখন ওই ইনফরমেশনের দুইটা জিনিস থাকে, একটাকে বলা হয় প্রেডিক্টিভ ভ্যালু আর একটাকে বলা হয় কনফার্মেটরি ভ্যালু। এবার আসেন প্রেডিক্টিভ ভ্যালু কাকে বলে, যে ইনফরমেশনের মাধ্যমে আপনি ভবিষ্যৎ অনুমান করতে পারেন ওইটাকে প্রেডিক্টিভ ভ্যালু বলে।
যে ইনফরমেশনের মাধ্যমে। ফর এক্সাম্পল ধরেন এই যে এখানে ক্লাসের মধ্যে নিশাত আছে, নিশাত কি ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। ছেলে কে কইছে এই কথা? কে কইছে? তুষার কইছে? জি ভাই। আচ্ছা, তুষার বলছে নিশাত হচ্ছে ছেলে। আর নিশাত তো ক্লাসে নাই, নিশাত কিন্তু মেয়েও আছে। নিশাত বলছিল কোন ক্লাসে যেন সে দেখছে নিশাত মেয়ে। নিশাত আপনি আছেন? আছি দাদা, আছি। আছেন, আচ্ছা। ধরেন এই যে নিশাত আছে, ফাইন। তো এখন এই যে নিশাতের কথা যদি আমরা জিজ্ঞেস করে যে দাদা আপনার কি মনে হয় নিশাত কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইব? তো এখন আমি বলতেছি যে হ্যাঁ হবে। কেন হবে? তার কিছু কিছু পারফরমেন্স অ্যাক্টিভিটি দেখে মনে হইতেছে, ঠিক আছে? তাহলে যে তথ্যের আলোকে আমি অনুমান করতে পারতেছি যে সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে কি হবে না, সেই তথ্যকে আমি বলবো যে প্রেডিক্টিভ ভ্যালু এই তথ্যের আছে। তার মানে এখানে তথ্য কোনগুলা, তাহলে কোন তথ্যগুলা তাহলে প্রেডিক্টিভ ভ্যালু আছে? কিসের আলোকে আমি বলতেছি নিশা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে পারবে? গুণাবলী হতে পারে। হ্যাঁ, কিসের আলোকে? পারফরমেন্স কথা বলেন। গুণাবলী। এই তো, মানে সে যে ক্লাসে রেসপন্স করে, কথাবার্তা বলে নাকি, তাই না? এখন জি ভাই। আমি যদি এবার ধরেন নিশাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে, নিশাত কি হয়? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে। এবার ওই দিনে আসার পরে এই জিনিসটাকে, আজকের এই কথাটাকে ওই দিন কনফার্ম হয়েছে না, যেদিন সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, তাই না? তখন আমি বলবো যে এই তথ্যের কনফার্মেটরি ভ্যালু আছে। বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার। ধরেন জি আমি ভাইয়া। বলতেছি আমাদের এই ব্যাচ থেকে এবার অ্যাকাউন্টিং এ, এবার তো এই ব্যাচে দেখি স্টুডেন্টই মানে, আচ্ছা বাই দ্য ওয়ে ক্লাস কেমন হইতেছে এটা বলেন? সেই ভালো। খুবই ভালো, খুবই ভালো। ভালো ভাই। খুবই ভালো। তাহলে স্টুডেন্ট বাড়ে না কেন? কথা তো হইলো এটা। মানে আমার কি কথা হচ্ছে যে স্টুডেন্ট বাড়ে না কেন? এই জন্যই তো ভাই কি সব মনে কি হয় পাস এরকম। করে ফেলছে? সব কি পাস করে ফেলছে? সার্টিফিকেট সব ক্লিয়ার? আচ্ছা দেখেন, না এখন দাদা বিষয়টা এখানে হচ্ছে- একটা কথা বলি। বলেন। আচ্ছা, আপনি হচ্ছে কি স্টুডেন্ট কম দেখে বারবার বলতেছেন যে ক্লাস কি খারাপ হচ্ছে কিনা, ক্লাস কি খুব জঘন্য হচ্ছে কিনা, কিন্তু আগের হ্যাঁ। ক্লাসটা মনে করে দেখেন যে আপনার ক্লাসের লেভেলটা কোন জায়গায় আছে, যে একটা স্টুডেন্ট সে হসপিটালে হচ্ছে কি বেডে শুয়ে ক্লাস এনরোল করছিল। না আপনি ঠিক কিন্তু আছে, এটা আপনার ওইটা ক্লাস ঠিক থেকে আছে। জাজ করতে পারেন। না না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে ভাই, বুঝেন তো নিশাদ ভাই, গ্রেট। মানুষ। কি হয়েছে? আয়শা কি বলছে? আয়শা কি বলছে? ভাইয়ার ক্লাস গ্রেট। আপনার সম্বর্ধনা দিলেন জন্য আপনাকে ধন্যবাদ নিশাদ ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে থাক আমরা এগুলা না বলি, এগুলা বেশি বললে উল্টা আরো আমরা পড়ার মধ্যে থাকি, তাহলে স্টুডেন্ট বেশি হইব। ঠিক আছে? আচ্ছা, একটু মজা মাঝে মাঝে করতে হয়। তো তাহলে প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে, ধরেন আমি বলতেছি যে আমাদের এখানে এবার পাশ করবে অ্যাকাউন্টিং, ধরেন কথার কথা বললাম যে 100 জন পাশ করবে, যদি এখনো 100 জন ক্লাসেই নাই, তো যাই হোক ধরে নিলাম আমরা 100 জন পাশ করবে। হ্যাঁ, তো এই যে কথাটা আমি প্রেডিকশন করতেছি, এটা হচ্ছে আমাদের মানে তথ্যের প্রেডিক্টিভ ভ্যালু, ঠিক আছে? আর আমি যদি রেজাল্ট দেওয়ার পরবর্তীতে মিলাইতে পারি যে হ্যাঁ 100 জন পাস করে ফেলছে, তো দ্যাট মিনস ইট উইল বি আওয়ার কনফার্মেটরি ভ্যালু। বুঝা গেছে? যেমন এই যে এখানে যে কথাগুলো আজকে বলতেছি, আমাদের প্রিভিয়াস ব্যাচের ইনফরমেশন টেকনোলজি ক্লাসে যারা বলছি যে ভাই আপনি এটা পাস করবেন, সে এবার ইনফরমেশন টেকনোলজি পাস। যারা লতে বলছি আপনি পাস করবেন, সে লতে পাস। মানে যারা যেটা বলছি বাই দ্য গ্রেস অলরেডি এটাই হয়েছে। তো এটা কিভাবে বলা যায়? আপনারা যদি নিজেদের জায়গা থেকে রেসপন্স করেন তখন বলা যায়, যদি রেসপন্স না করেন তাহলে সেটা বোঝা যায় না, বলা যায় না। তাই সবাই রেসপন্স করবেন। এবার হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। দাদা এখানে একটা প্রশ্ন আছে, বলেন। প্রেডিক্টিভ এবং কনফার্মেটরি কখন হবে এটা, মানে কখন এই ভ্যালুটা এফেক্টিভ হবে? যখন মানে আমি প্রেডিক্ট করলাম আজকে, কনফার্মেশন হলো 6 মাস পরে। হ্যাঁ, তাহলে তখন- কনফার্মেটরি ভ্যালুটা কনফার্ম হবে 6 মাস পরে, যখন সেটা হবে তখন। তার এখন আগে হবে- পর্যন্ত এটাকে কনফার্মেটরি ভ্যালু বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বুঝছেন? মানে জি, জি। প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে অনুমান করার সময় আপনি কিছু একটা অনুমান করতে পারতেছেন, মানে এটা প্রেডিক্টিভ ভ্যালু আছে। এখন জি। ধরেন একটা কথার কথা, আপনি যদি বলেন ভাই কিছু একটা তো অনুমান সবই করা যায়,
আপনি যদি এটা বলেন সবকিছুরই তো প্রেডিক্টিভ ভ্যালু আছে, এটা তাহলে ভুল কথা বলছেন কেন? ধরেন এবার একটা কথার কথা, আমি একটা বান্দর পোলারে সুন্দর করে সাজাইয়া আপনার সামনে আনি, বললাম যে ভাই বলেন তো এই ছেলেটা কেমন, তা আপনি কি অনুমান করতে পারবেন? না একদম এর কোনোভাবে সম্ভব না সম্ভব না না। তো তার মানে অনুমান করতে হলেও কিছু আপনারা দেখতে হবে, তাই না? জি আপনি যখন এই তথ্যগুলো দেখবেন তখন আপনি এই তথ্যের আলোকে অনুমান করবেন এবং তখন বলবেন যে ওই তথ্যের প্রেডিক্টিভ ভ্যালু আছে। বুঝছেন? জি খালি জি অনুমান করতে বললেই অনুমান করে ফেলা যায় না, একটু দেখা লাগে এবং কিছু জিনিস দেখানো লাগে। ওই জিনিসগুলা তখন যদি আমি অনুমান করতে পারি। এখন ধরেন আরো একটা কথা, এখন আমি আপনাকে এনে দিলাম, তারপরে আনি দেওয়ার পরে ওই ছেলে আনছি 1 সপ্তাহ আপনার সামনে বসায় রাখছি, সে কিছুই করে না, সে একদম চুপ করে বসে রয়েছে, সে না ডানে যায় না বামে যায় না সোজা থাকে। এখন একটা মানুষ সম্পর্কে অনুমান করতে হলে সে আপনার সাথে কমিউনিকেট করতে হবে, কথা বলতে হবে, তাই না? সে জি কিছুই জি করতেছে না, তাহলে কি ওইটারও কি প্রেডিক্টিভ ভ্যালু আপনি আছে? না নাই, কারণ সে তারা অনুমান করার মতো কোনো ক্লু আপনি পাচ্ছেন না। তো যেহেতু পাচ্ছেন না, দ্যাট মিনস ওইটারও প্রেডিক্টিভ ভ্যালু নাই। বোঝা গেছে? আর আপনি জি যদি জি বলেন ভাই আন্দাজে একটা বলে দিলাম, মানে ওই যে অপু 10-20, এটা কি অনুমান বলে? এটা কি প্রেডিকশন বলে? না। না না দাদা। মানে আপনি যদি বলেন যে বলো তো আমার হাতে কি আছে, মানে ডিম নাকি কলা, এখন ধরেন তার সে ধরেন অন্ধ, সে বলতেছে সে ডিম কারে বলে কলা কারে বলে এটাও চিনে না। এখন সে বলতেছে ডিম আর না হলে বলছে কলা, মানে সে তো এখনো কলা ডিমও ঠিক করে চিনে না হয়তোবা। তো তাইলে কি আপনি বলবেন এটা প্রেডিক্টিভ ভ্যালু আছে? সে তো না এমনি বলছে, তাই না? জি সে কোনো তথ্যের আলোকে বলে নাই। তার মানে যখন কোনো তথ্যের আলোকে আমরা বলতে পারবো, অনুমান করতে পারবো, তখন এটা প্রেডিক্টিভ ভ্যালু আছে। আর যখন পারবো না তখন সেটা নাই। আর কনফার্মেটরি ভ্যালু মানে হচ্ছে যখন আমি ওই তথ্যটা ফিউচারে গেলে মিল পাবো, ফিউচারে গেলে আমার কথা মানে আমি যেটা বলছি সেটাই অ্যাকচুয়ালি হবে, তখন সেক্ষেত্রে এটাকে বলবো কনফার্মেটরি ভ্যালু। শেষ। এবার দাদা আসেন ফেক। হুম। একটু এখানে একটা জিনিস কি করি, আচ্ছা প্রেডিক্টিভ ভ্যালু আর কনফার্মেটরি ভ্যালু এখানে কি আমরা ডেপ্রিসিয়েশনটাকে টানতে পারি? যে একটা প্রোডাক্ট দেখা গেল যে আমি ধরে নিতেছি যে 1 লক্ষ টাকা প্রোডাক্ট 5 বছর পরে 20,000 টাকা সেলভেজ ভ্যালু হবে, 5 বছর চলে, তো পরবর্তীতে দেখা গেলো যে আমার ইনফরমেশন গুলো মিলে গেল, সেক্ষেত্রে কি আমি এটাকে কি এটার সাথে কানেক্ট করতে পারি, প্রেডিক্টিভ ভ্যালু আর কনফার্মেটরি ভ্যালু? আপনি ধরেন আজকে একটা জিনিস কিনছেন, আপনি এটার আপনি 3 বছর ব্যবহার করছেন, 3 বছর পরে বিক্রি করতে যাবেন, বা ধরেন আমরা যে নিট রিয়েলাইজেবল ভ্যালু বের করি না, নিট রিয়েলাইজেবল হ্যাঁ, ভ্যালু কি? ওটা বর্তমানে আমি যদি সেল করি তাহলে হচ্ছে সব খরচ বাদ দেওয়ার পর কত টাকা আমি ই করতে পারবো, ব্যাক পাবো এটা থেকে? এটা কত টাকা আমি পাইতে পারি, বাট ইজ ইট সার্টেইন? না, না। তো তার মানে নিট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে কোন ভ্যালু? প্রেডিক্টিভ ভ্যালু। প্রেডিক্টিভ ভ্যালু। আর যখন আপনি বিক্রি করে ফেলবেন তখন তো এবার আপনি টাকা পাইবেন, তখন এটা তো হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, তাই না? হ্যাঁ তো এবার আপনি যদি ওই নিট রিয়েলাইজেবল ভ্যালুর টাকাতে যদি বিক্রি করতে পারেন তখন বলবেন যে এটার কনফার্মেটরি ভ্যালু আছে। এবার বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি দাদা, ক্লিয়ার। ওকে। এবার হচ্ছে যে আসেন ফেইথফুল রিপ্রেজেন্টেশন। ফেইথফুল রিপ্রেজেন্টেশন উইল বি কি হইব? কমপ্লিট, মানে এখানে যত তথ্য থাকবে সবকিছু মোটামুটি ঠিকঠাক থাকবে, যা কিছু ঘটছে সবকিছু এখানে উল্লেখ করা হয়েছে। নিউট্রাল, এখানে আনবায়াস থাকবে, বায়াস হয়ে কোনো তথ্য এখানে থাকবে না। আর হচ্ছে ফ্রি ফ্রম ইরর, এখানে মানে কোনো ইচ্ছাকৃত ভুল থাকবে না। আমি আবার বলতেছি ইচ্ছাকৃত ভুল থাকবে না, তার মানে অনিচ্ছাকৃত কিছু ভুল থাকলেও থাকতে পারে। ফ্রি ফ্রম ইরর ডাজ নট মিন যে এটা একদম, এই যে দেখেন, ফ্রি ফ্রম ইরর ইন দ্য কনটেক্সট অফ ফেথফুল রিপ্রেজেন্টেশন ডাজ নট মিন দ্য ইনফরমেশন ইজ পারফেক্টলি অ্যাকুরেট ইন অল এক্সপেক্ট। মানে এটা দ্বারা এটা বোঝায় না যে এটা পারফেক্টলি অ্যাকুরেট, এটা দ্বারা বোঝায় যে ইচ্ছাকৃত ভাবে কোনো ইনফরমেশন ভুল করা হয় নাই। বুঝা গেছে? তার মানে হচ্ছে ইনস্টেড ইট মিনস, এই যে এখানে এটা বোঝায় দেয়ার আর নো ম্যাটেরিয়াল এরর অর ওমিশন ইন দ্য ডেসক্রিপশন অফ ইট and the process used to produce the reported information has been selected and applied with no error in the process। অর্থাৎ প্রসেসে কোনো ভুল ছিল না, ইচ্ছাকৃত কোনো ভুল ছিল না। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। দ্যাট ডাজন্ট মিন যে একদম পুরোপুরি 100% অ্যাকুরেট, তাও কিছুটা ভুল থাকলে থাকতে পারে। বোঝা গেছে? এবার আসেন এই যে এই বক্স এটা আছে না, এখান থেকে মাস্ট পরীক্ষায় প্রশ্ন আসবে, মাস্ট আসবে। তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে
ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। এবার আসেন এখানে রিলেভেন্স বলা হয়েছে, ফেথফুল রিপ্রেজেন্টেশন বলা হয়েছে। তো রিলেভেন্স এবং ফেথফুল রিপ্রেজেন্টেশনের মধ্যে রিলেভেন্স কি আমরা এটা বলছিলাম যে রিলেভেন্স মানে হচ্ছে এটা দুইটা ভ্যালু থাকতে হবে, প্রেডিক্টিভ ভ্যালু, কনফার্মেটরি ভ্যালু। আর ফেথফুল রিপ্রেজেন্টেশনের বলছে এটা তিনটা জিনিস থাকতে হবে, কমপ্লিট, ফ্রি ফ্রম এরর, আর হচ্ছে নিউট্রাল বা প্রুডেন্স। এবার হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স রে আবার বলছে এগুলা কোনগুলা? এগুলো হচ্ছে কম্পারেবিলিটি, ভেরিফিয়াবিলিটি, টাইমলিনেস, আন্ডারস্ট্যান্ডেবিলিটি। তাহলে এনহ্যান্সিং ক্যাপাবিলিটি কোনটা? ওই যে চুল কাটা ঠিকঠাক করে, নখ কাটা ঠিকঠাক করে, শু পলিশ করে পড়ে আসা, এগুলো হচ্ছে কি এনহ্যান্সিং Enhancing কোয়ালিটিভ quality. ক্যারেক্টারিস্টিক। তার মানে এগুলা হচ্ছে, এবার দেখেন এগুলা কি কি? কম্পারেবিলিটি। কম্পারেবিলিটি কি বলছে? যখন একটার সাথে একটা তথ্য কম্পেয়ার করা যায় তখন সেটাকে কম্পারেবিলিটি বলে। আর কম্পারেবিলিটি কেন দরকার হয়? কম্পারেবিলিটি মূলত হচ্ছে কনসিস্টেন্সি থেকে কম্পারেবিলিটি হয়। তার মানে এখানে দেখেন, এখানে একটা কথা লিখছে যে কম্পারেবিলিটি শুড নট বি ফোকাসড উইথ কনসিস্টেন্সি। মানে এখানে বিষয়টা হচ্ছে এমন যে কনসিস্টেন্সি কাকে বলে আগে এটা বুঝেন। কনসিস্টেন্সি মানে হচ্ছে সবসময় একই জিনিস রাখা, এটাকে কনসিস্টেন্ট বলে। সবসময় একই জিনিস রাখে কি বলে? কনসিস্টেন্ট বলে। এখন ধরেন আপনি আজকে 1 কেজি খাইছেন, কালকে 1 কেজি খাইছেন, পরশু 1 কেজি খাইছেন, এর পরের দিন 1 কেজি খাইছেন, খাইতেছেন কেমন? এবার প্রতিদিন আপনি সম পরিমাণ খাইতেছেন, তার মানে এটাকে বলা হয় কনসিস্টেন্টলি খাবার খাচ্ছেন আপনি। এবার যেদিন আপনার ওজনে 1 কেজি খাওয়াতে মোটামুটি একটু বেশি বাড়বো, সেদিন বুঝবেন যে আপনার এখানে মানে জিনিসটা কাজে দিছে। কিংবা আপনি দেখা গেছে প্রতিদিন আপনি সমপরিমাণ 1 ঘন্টা করে পড়ালেখা করছেন, আজকে 1 ঘন্টা পড়ালেখা করলেন, কালকে 1 ঘন্টা করলেন, পরশু 1 ঘন্টা করলেন, এভাবে 1 ঘন্টা করে করলেন। তাহলে যেদিন আপনি সবচেয়ে বেশি পড়ালেখা করছেন এটাকে আপনি কম্পেয়ার করতে পারতেছেন। কেন? কারণ প্রতিদিন আপনি 1 ঘন্টা পড়তেছেন। তাহলে আপনি বুঝবেন যে কোন 1 ঘন্টা আপনার জন্য সবচাইতে বেশি ফ্রুটফুল ছিল, তাই না? এখন আপনি যদি কোনোদিন পড়েন 4 ঘন্টা, কোনোদিন পড়েন 1 ঘন্টা, কোনোদিন পড়েন আধা ঘন্টা, কোনোদিন পড়েন 5 ঘন্টা, তাইলে আপনি কি বুঝবেন যে কোন 1 ঘন্টা আপনার জন্য বেশি ফ্রুটফুল ছিল, বা কোন দিন আপনি অ্যাকচুয়ালি ভালো করে পড়ছেন? বুঝা যায় না? তো আমাকে এটা করতে হলে রেগুলার সেম রাখতে হবে, তাই এটাকে বলা হচ্ছে কনসিস্টেন্সি। তার মানে আমি বোঝা যাচ্ছে যে কনসিস্টেন্সি রাখা দরকার কম্পারেবিলিটির জন্য। ঠিক আছে? তাহলে কোনো কিছুকে কম্পারেবিলিটি নিশ্চিত করতে হলে কি দরকার? Consistency. এবার হচ্ছে অ্যাপ্লাইং কনসিস্টেন্সি ইজ এ মিনস অফ অ্যাচিভিং comparability. Comparability is the goal. ওকে, এবার আসেন ভ্যারিফিয়াবিলিটি। ভ্যারিফিয়াবিলিটি কি বলছে? Conceptual framework states that verifiability means that different knowledgeable and independent observer could reach consensus, although not necessarily complete agreement, that is particular ডিপিকশন ইজ এ ফেথফুল রিপ্রেজেন্টেশন। অর্থাৎ এখানে এত কিছুর দরকার নাই, মেইন যেটা দরকার এটা দাগান, আমি দাঁড়া এইটুকু দরকার নেই, এতটুকু দাগান। মানে ভ্যারিফিয়াবিলিটি মানে হচ্ছে সেটা যেটা কিনা ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা করলে একই রকম জিনিসই আসবে, একইভাবে ভেরিফাই করা যাবে। এখন ধরেন আমি যদি একটা জায়গায় লিখছি যে এখানে এটা কি লিখছি, এখন এই যে এটাই লিখছি, সবাই এটারে বলতেছেন না? হ্যাঁ। কেউ কি এটারে ডি বলছে? না। না। তো তার মানে এই যে সবাই এটারে বলতেছেন, তার মানে সবার দ্বারা এটাকে ভেরিফাই করা যাচ্ছে যে এটা একটা এ। বুঝছেন? হ্যাঁ। ক্লিয়ার? এবার দাদা, হচ্ছে কি টাইমলিনেস। টাইমলিনেস কি বলছে? টাইমলিনেস মানে হচ্ছে আমাকে আমার ওই তথ্যটা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। সময় পেরিয়ে গেলে এই তথ্য দিয়ে আমার কোনো লাভ হবে না। নিশাতের একটা মেয়েকে পছন্দ হয়েছে,
এখন নিশাত ওই মেয়েকে বিয়ে করতে চায়, ওই মেয়ে সম্পর্কে খোঁজ খবর নিতে দিছে, যারে খোঁজ খবর নিতে দিছে এই খোঁজ খবর নিতে নিতে টাইম লাগাই ফেলছে, ওই মেয়ের বিয়ে হয়ে গেছে। আর এই তথ্য দিয়ে নিশাত কি করবে? কোনো কাজে দিবে নিশাতের? না। না। দাদা বলেন বলেন। এই ক্লাসগুলো কি ইউটিউবে যাবে? হ্যাঁ হ্যাঁ। একটা মানুষ যখন নিশাতের ব্যাপারে সব কথাগুলো শুনবে, ইমেজটা কই যাইবো দাদা? আপনি তো সেলিব্রিটি হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, এখান থেকে ভাই আপনি তো নিজে এখান পপুলার বানাইতেছেন, নিশাত কে সেটা তো আপনি জানতো না, এখন তো নিশাত অনেক মানুষ হইতে পারে। এখন তো নিশাত মানে ওই যে নিশাত, ওই যে সেই নিশাত। হ্যাঁ, আপনি নিজেই ধরা ভালো দিত করে নিজেকে। বললেই চিন্তা করেন আর কয়জন রে মানুষ চিনবো বলেন? আপনারা কিন্তু সবাই চিনবো। একদম। এখন কে কে নিজেকে প্রোফাইলকে সামনে আনতে চান? হাত তোলেন। কে কে ভয় তার হাত তুলবে না, পেজকে চিনাইতে চান? যদি কোশ্চেন হ্যাঁ, করেন কি হয়েছে? বেশি, এই কারণে কেউ তুলবে না। ও আচ্ছা, এই কারণে কেউ তুলবে না। ওই যে নিশাত তো উঠাইতে, ওই যে আয়েশা সিদ্দিকেও চাইতেছে, যাক তুষারও তাইলে চাইতেছে, যাক ভালো, গুড গুড। একটা কথা মনে রাখবেন, ধরেন আপনার যখন একটা ব্র্যান্ড ভ্যালু থাকবে, হ্যাঁ, একটা কথার কথা, ধরেন কুদ্দুস রে কি সবাই চিনে? বলেন। ডিপেন্ড কাল্পনিক করতেছে কুদ্দুস। কি না। কোন কুদ্দুস বয়াতি আছে। কোন কুদ্দুস তো অনেক আছে, তাইলে ওইভাবে চিনে না, তাই না? চিনে? চিনে না। তো আমার কথা হইলো, নিজেরা এমন একটা প্রোফাইলে ক্রিয়েট করেন যে আপনার নাম নিলেই বলবে যে ও আচ্ছা উনি। এবার সেটা যেমনি হোক না কেন বানাই ফেলেন। এখন আপনার যদি একটা ভ্যালু থাকে, পরে আপনি সেটারে প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস করতে পারবেন, আগে তো নিজেরা চিনে এলন, তাই না? আমি কি বুঝাইতে পারছি? আপনি যদি জি ভাই। কোনো কারণে একটা জিনিস মনে রাখবেন, এই যে ওই যে দুই দিন আগে একটা মেয়ে যে মামলা করেছে, দেখছেন নি? জি ভাই। হ্যাঁ দেখছেন? দেখছি, বাবা মার নামে। ইংলিশ মিডিয়াম আমার না। নাকি? এখন হ্যাঁ সে কেন এটা করছে জানেন? সে করছে যে মানে সে, হ্যাঁ, তাকে যেন পুরো পৃথিবী দেখায়, তাকে যেন পুরো পৃথিবীতে দেখায়, মানে সে বারবার কথার মধ্যে এই জিনিসটাকে মেনশন করতেছে, এবং সে খুব উচ্চাকাঙ্ক্ষী যে তারা আজকে তো পুরো নিউজে সে ভাইরাল হয়ে যাব। তো এখন এবার আপনি বলতে পারেন যে ভাইরাল হয়ে লাভ কি? ভাইরাল হয়ে যদি পজিটিভ ওয়েতে হন তাহলে লাভ আছে। এখন আমি যদি বলি ওই মেয়ের জন্য, হ্যাঁ, ওই মেয়ের জন্য আপনারা কতজন পজিটিভ একটু হ্যান্ড রেজ করেন তো দেখি, হাত তোলেন। 2 জন পজিটিভ? আরে রে, তার আগে তো 2 জন হাত তুলছে না, এরা মনে হয় বুঝে হাত তুলছে নাকি? আয়শা, আপনি ওই মেয়ের জন্য পজিটিভ আছেন? আপনি দেখছেন, নিউজ দেখছেন? আচ্ছা, না আমি ধরেন ওই দেখি ওই মেয়ের ভাইয়া, জন্য কোনো পজিটিভিটি নাই। আচ্ছা ওকে ওকে, ফাইন 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 ফাইন, আমি বলতেছি, হ্যাঁ বোঝে নাই যে কি প্রশ্নই বোঝে বুঝছি নাই। বুঝছি, উনি বুঝে না, উনি আগের বার হাত তোলা রাখছে তো এটার নামায় না আর কি, তা আমি একটু মজা করতেছি। দেখেন, তো এখন ধরেন ওই মেয়ের জন্য সবাই হচ্ছে কি নেগেটিভ আছে, আমি জানি না কেউ পজিটিভ আছে কিনা, আই ডোন্ট নো। এখন এবার ধরেন যদি বলি যে নোবেল সাহার জন্য কতজন পজিটিভ কতজন নেগেটিভ, তার মানে এই যে নোবেল সাহা, ঠিক আছে, এই নোবেল সাহা এর প্রতি সিএ তে ধরেন পজিটিভেরও অনেক লোক আছে, নেগেটিভেরও অনেক লোক আছে। তো দ্যাট মিনস কি দেখা যাচ্ছে? দ্যাট মিনস দেখা যাচ্ছে যে এখানে আপনার মধ্যে কিছু একটা হয়তো বা আছে। এখন নিশাতের জন্য যখন পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে, তার মানে তার মধ্যে কিছু একটা আছে, নাহলে তো পজিটিভ কিছুই থাকতো না, থাকতো পুরা সব নেগেটিভ হয়ে যেত, তাই না? হইতো কি না? সো এখন এবার তাহলে দেখতে হবে যে নেগেটিভটা কেন আছে, এবার এটা অ্যানালাইসিস করতে হবে। এখন নেগেটিভ অ্যানালাইসিসের বিভিন্ন জায়গা আছে, আপনি অ্যানালাইসিস করতে থাকেন, এটা 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 এটা। এবার যেহেতু আপনি এখন আস্তে আস্তে নিজের একটা ফেস ভ্যালু ক্রিয়েট করতে পারতেছেন, এরপরে শুধু ওই নেগেটিভ গুলারে সরাই ফেলবেন, ব্যাস, তাইলেই সব পজিটিভ হয়ে গেল। বুঝতে পারছেন? কিন্তু যদি এমন কিছু করিয়েন না যেটাতে উঠবেনই নেগেটিভ দিয়ে, এটা করিয়েন না। অর্থাৎ উঠতে এমন ভাবে উঠেন যাতে আপনাকে নিয়ে কেউ পজিটিভও থাকে কেউ নেগেটিভও থাকে, সমস্যা নাই, থাকুক। যদি সবকিছু পজিটিভ থাকে তাহলে তো আপনাকে নিয়ে আলোচনাই হবে না। তা আপনাকে আলোচনায় থাকতে হলে আপনার মধ্যে কিছু নেগেটিভ রাখা দরকার, আদারওয়াইজ আপনি তো মানে কি হয়ে যাবে, একদম নর্মাল হয়ে যাবে, ডাল ভাত হয়ে যাবে আপনার কথাবার্তা। তো
তো এই ক্ষেত্রে সবসময় সবকিছুর ব্যালেন্স রাখতে হবে। আর নিজেকে আগে হাইলাইট করেন, এর পরবর্তীতে আস্তে করে নেগেটিভ গুলো নিজের থেকে সরাই ফেলবেন, দেখবেন সব পজিটিভ হয়ে গেছে আর হাইলাইটের জায়গায় আপনি হাইলাইটেই রয়ে গেছেন। আবার যখন দেখবেন হাইলাইট কমে যাচ্ছে, আলোচনা কমে যাচ্ছে, দুই একটা কাজ করে ফেলবেন, দেখবেন এটাতে আবার কোন একটা কিছু আলোচনায় চলে আসবেন। এইভাবে করে রেগুলার আলোচনার মধ্যে থাকতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে নেটওয়ার্ক অন্তত কিছু না হোক বা না হোক, নেটওয়ার্কিং আপনার থেকে বেশি আর কারো থাকবে না, এটা ট্রু। এবার আসেন আন্ডারস্ট্যান্ডেবিলিটি। আন্ডারস্ট্যান্ডেবিলিটি কি? ইনফরমেশন ইজ আন্ডারস্ট্যান্ডেবল if it is classified, characterized, presented clearly and concisely। অর্থাৎ এটাকে ঠিকঠাক মতো যদি প্রেজেন্ট করা যায় তখন সেটাকে আপনি আন্ডারস্ট্যান্ডেবল বলবেন। এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে মাস্ট 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 পরীক্ষায় প্রশ্নে আসবে, ইভেন এখান থেকে পিএলও পরীক্ষায় প্রশ্নে আসে, ইভেন এটা জানা আমাদের খুবই জরুরি। এখন আমি যা যা বলবো এই টপিকটাতে, ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন বিহাইন্ড লেজার অ্যাকাউন্টিং and the preparation of the financial statements are contained in IAS 1 and conceptual framework। তাইলে এই দুই জায়গাতে IAS 1 এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমার ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন গুলো দেওয়া আছে। কিসের? লেজার অ্যাকাউন্টিং এর। লেজার অ্যাকাউন্টিং মানে কি? যে ডেবিট ক্রেডিট সংক্রান্ত বিষয়বস্তু। IAS 1 is concerned with the presentation of financial statement, যেটা আমরা আগেই বলছিলাম। এবার আসেন অবজেক্টিভ অ্যান্ড স্কোপ অফ IAS 1। তো দ্য মেইন অবজেক্টিভ অফ IAS 1 is to prescribe the basis for presentation of general purpose financial statement to ensure comparability both with the entities financial statement of previous period and with the financial statement of other entities। তার মানে কি, আপনার IAS 1 কেন আছে বা স্ট্যান্ডার্ড কেন আছে? যাতে করে অন্যান্য এন্টিটির যে সকল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন গুলো আছে ওইগুলোর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন, অথবা আপনার নিজের পূর্বের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে যাতে বর্তমানের কম্পেয়ার করতে পারেন। তাই কোন একটা স্ট্যান্ডার্ড ফলো করা লাগে এবং এই কারণে IAS 1 আছে প্রেজেন্টেশনের সাথে। পারপাস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমাকে একটু 2টা মিনিট সময় দেন, একটু আসতেছি। নিশাদ ভাই আছেন? হ্যাঁ আপু বলেন। আচ্ছা, দাদা যে বলতেছে যে ইম্পর্টেন্ট গুলো, আপনি কি এবার এক্সাম দিবেন না পরেরটাতে এক্সাম বলবেন? জানি না, সত্যি কথা বলতে গেলে মাথার মধ্যে মাঝে মধ্যে ভুগছে চাপে যে 7টা একসাথে পাস করা, ওটার জন্য মনে হয় যে পরের বার দিই ডিসেম্বরে। আবার আমার মাঝে মধ্যে সেম ভালো চিন্তা ভাবনা হচ্ছে। আপনার বলতেছিল দাদা, আমার মাথার মধ্যে যে গিতে গেছে। এটা নিয়ে অ্যাকচুয়ালি কনফিউশনে আছি যে কি করা যায়। আমিও কনফিউশনে আছি, কিন্তু দাদা একটা জিনিস কোশ্চেন করবে যে যেগুলো যে অ্যাকাউন্টিং কনসেপ্টে যে ইম্পর্টেন্ট গুলো বলতেছে,
কারণ এবার ক্লাস করতেছি, পরের বার যদি এইবার যদি এক্সাম না দিই, পরের বার এক্সামটা চিন্তা ভাবনা আছে। এই ইম্পর্টেন্ট কনসেপ্ট অনুযায়ী কি পড়বো, পড়লে কি কোশ্চিন কমন পাবো, না এইবারের জন্য শুধু ইম্পর্টেন্ট দিচ্ছে? না, এই দাদা যা পড়াইতেছে ওগুলো তো ইউনিভার্সাল। এটা আপনি এবার ধরেন আর পরের বার ধরেন, ইম্পর্টেন্ট এগুলাই। কোশ্চিন পরের বার তোর বই চেঞ্জ হবে না। ও দাদা তো নিজে বলছে, সরি ভুলে গেছিলাম, পরের বার কনসেপ্টটা সেমই থাকবে। হ্যাঁ সেটাই। লেগে থাকেন, ভালো রেজাল্ট করবেন, আপনি ভালো ব্রিলিয়ান্ট। আর আপু সময় তো পাই না পড়াশোনা করার। তুষার ভাইয়া, জি ভাই আছি। গ্রাজুয়েশনে কি অ্যাডমিশন নিছেন? না ভাই, ডাইরেক্ট আর্টিকেল করবো না। আচ্ছা, নাইস। তো কমার্স ব্যাকগ্রাউন্ড? জি, কমার্স পুরোটা কি কমার্স ব্যাকগ্রাউন্ড নাকি সায়েন্স থেকে আসছেন আবার? সায়েন্স থেকে, সায়েন্স থেকে। বুঝতেছিলাম, ওর একটা ভাইব দিতেছিলেন মেবি কমার্সের না। যাই হোক, ভালো লাগে থাকেন, খুব দ্রুত বেড়ে যেতে হবে। ইনশাল্লাহ, এই জন্যই আসলে আশা ডিরেক্ট। কোনো ফার্মে জয়েন করছেন? আমি নেক্সট জানুয়ারিতে জয়েন করবো। আগে থেকে ওই সায়েন্স হওয়াতে আগে থেকে প্রিপারেশন নিচ্ছি আর কি। না, এটা ভালো। সিএলএ কিছু পাস থাকলে পরে ভালো ফার্ম পাবেন, প্লাস ফার্মে গিয়ে মোটামুটি বেশ ভালো রিকগনিশন পাবেন, হেল্প করে। হুম। না, আমি নর্মালি এবার পরীক্ষা দিব না, এবার জাস্ট শুধু প্রিপারেশন নিচ্ছি, পরে একবারে ফার্মে ভর্তি হওয়ার পর পরীক্ষা দিব আর কি। যাই করেন বুঝে শুনে করেন একটু, তাতেই হবে। দাদা তো আছেই, পরামর্শ দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই ওনার ব্যাপারে একটু দাদার সাথে কথা বলে নিন। তুষারের অনেক তাড়া আছে। তুষার আমারে ফোন দিয়ে বলে, দাদা আমার অনেক তাড়া। আপনি তো ছিলেন তুষার, না নাকি? আমি সেই তো স্যার। হ্যাঁ, ওইটাই তুষার অনেক তাড়া আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, তুষার আপনি বুঝেন যে জাস্ট এটা বলি, এটা ভালো, এটা তুষারের জন্য প্রাউড করার বিষয়। তুষার আমি বলি যে, তুষার বলে যে ভাই আমার তাড়াতাড়ি এস্টাবলিশ হইতে হবে। তা আমি বলছি আপনি একটা কাজ করেন, প্রি আর্টিকেলশিপে 2টা লেভেল ক্লিয়ার করে ফেলেন, সাথে গ্রাজুয়েশনটা কমপ্লিট করেন। তুষার কিন্তু ইন্টার দেয়, এখনো গ্রাজুয়েশন করেন। তো এবার 2টা লেভেল কমপ্লিট করেন, এরপরে হচ্ছে গ্রাজুয়েশনের পরে ফার্মে ঢুকেন, তখন 2 বছর সিসি করা লাগবে, ঠিক আছে? তো তুষার বলে যে দাদা আসলে তখন 2 বছর হলে তো আমার 6 বছর লাগতেছে। তা আমি বলি তো কি হয়েছে, 6 বছর পরে তো আপনি মানে এস্টাবলিশড, আপনার 2 বছর এখানে এসি হয়ে গেলেন, 3 বিষয় পাস করবেন, আর বাকি 14 বিষয় প্রথমে এখানে শেষ করে ফেলেন, ওই যে গ্রাজুয়েশন করতে করতে। তো তুষারের কথা হচ্ছে, না দাদা আমার 4 বছরের মধ্যে হইতে হইব। তাই আমি বলি আচ্ছা ঠিক আছে, আপনি কি চান? আপনি কি ধরেন আপাতত 4 বছর পরে আমি ধরেন এই পরিমাণ টাকা ইনকাম করি, ঠিক আছে, তারে বললাম আপনি কি এটা চান নাকি আপনি কোটিতে চান পার মান্থে? সে বলে যে দাদা আমি কোটিতে চাই। তো তাইলে বুঝলেন, আমার কাছে যেটা আছে এটা তার কাছে কিছুই না, তাইলে তার এইম আরো অনেক বড়। তো আমার সেটা শুনে খুবই ভালো লাগছে। এই কারণে বলছি তুষারের মারাত্মক তারা আছে, যেটা হয়তো আপনার তারার থেকেও বেশি, আমার তারার থেকে তো অফকোর্স বেশি, মানে যেটা আমার মনে হয়েছে তুষারের সাথে কথা বলে। তবে এই যে তারাটা তুষার দেখাইছে, তা আমারে বলছে এটা ভালো, রিজন বলতেছি না কেন। তো যে তারাটার কথা তুষার বলছে, এটা যদি অ্যাকচুয়ালি সত্য হয়, মানে আসলেই যদি সত্যিকার অর্থেই তারা থাকে এবং সে যদি এটা মনে প্রাণে বিশ্বাস করে, তাহলে সে শিওর ভালো করবে, এই হচ্ছে বিষয়। আর এটা যদি মুখে মুখে হয় তাহলে আর কিছু বলার নেই, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো এটা তুষার ভালো জানে, তুষারে কি ডেডিকেটেডলি দিবে নাকি মুখে বলছে এখানেই শেষ, এটা তুষারই ভালো জানে। ঠিক আছে তুষার? জি দাদা, আছে, সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন, পারপাস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো দাদা, বলেন। আইএস 1 একটা জিনিস জানার ছিল। আচ্ছা, বলেন। এই আইএফআরএস বা আইএস এটা কি শুধুমাত্র কোম্পানির জন্য কি ফলো করা বাধ্যতামূলক, নাকি হচ্ছে গা এই এনজিও এনপিও ওদেরকে এই জিনিসটা ফলো করতে হয়? যাদের যাদের ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টে বলা আছে ফলো করতে হবে, তাদেরকে করতে হবে, বোঝা গেছে? যাদের যাদের ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টে বলা আছে করতে হবে, তাদেরকে করতে হবে। এখন কোম্পানি যে একটা বলা আছে যে তোমারে IS 1 ফলো করতে হবে, বা IS 1 অনুসারে কোম্পানি যে একটা অনুসারে এটা বানাইতে হবে,
তাহলে কোম্পানি ফলো করে। এখন যদি কোনো একটা ইনস্টিটিউশন সেটাতে যদি বলে যে না এটা এটা ধরেন কথার কথা সমবায় সমিতি, আর পার্টনারশিপে IS1 কেমনে ফলো করবো? ওইখানে এই ধরনের এগুলোই তো নাই, আছে ওইটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সিস্টেমই তো আলাদা আলাদা না। তারপরে এক মালিকানাতে কেমনে ফলো করবো? এক মালিকানাতে কি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আছে? না, আসেনি তো, বুঝছেন? তো দ্যাট মিনস হচ্ছে বুঝতে পারছি। যেখানে আপনাকে ফলো করতে বলা হবে সেখানে করতে হবে, শেষ। উত্তর হচ্ছে এটা। এবার দেখেন পারপাস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি বলছে। দ্য অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর টু প্রোভাইড ইনফরমেশন in making economic decision, to show the result of management stewardship। আর ম্যানেজমেন্ট স্টুয়ারশিপ মানে হচ্ছে যে ওই ম্যানেজমেন্টের উপরে যে দায়িত্ব থাকে ওই ন্যস্ত দায়িত্বটা। টু অ্যাসিস্ট ইউজার ইন প্রেডিক্টিং দ্য এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো, ইউজারকে অ্যাসিস্ট করা যাতে করে প্রেডিক্ট করতে পারে এন্টিটির ফিউচার ক্যাশ ফ্লোকে। এছাড়াও দেয়ার টাইমিং অ্যান্ড সার্টেনটি, তাদের যে ফিউচার ক্যাশ ফ্লো প্রেডিক্ট করলে হবে না। আপনি চিন্তা করছেন যে নোবেল দাদা এত টাকার মালিক হইব, এখন কবে মালিক হইব এবং আসলে হইব কিনা এই জিনিসপত্রগুলো নিশ্চিত করতে হবে। প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করাটা হচ্ছে একটা রেসপন্সিবিলিটি কার? বোর্ড অফ ডিরেক্টরের। এর পরবর্তীতে কি? ফেয়ার প্রেজেন্টেশন। ফেয়ার প্রেজেন্টেশনে কি বলছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুড প্রেজেন্ট ফেয়ারলি, অবশ্যই ফেয়ারলি প্রেজেন্ট করতে হবে। কি কি? দ্য ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, ক্যাশ ফ্লো অফ দ্য এন্টিটি। অ্যাপ্লাইং IFRS স্ট্যান্ডার্ডস ইজ প্রিজিউম টু রেজাল্ট ইন ফেয়ার প্রেজেন্টেশন। IFRS স্ট্যান্ডার্ডটাকে অ্যাপ্লাই করা ধরে নেওয়া হয় যে ফেয়ার প্রেজেন্টেশন করা হয়েছে। মানে IFRS স্ট্যান্ডার্ড মানা মানে হচ্ছে IFRS মানা মানেই ধরে নেওয়া হয় আপনার ফেয়ার প্রেজেন্টেশন হয়েছে। Compliance with IFRS standard should be explicitly stated in a note to the financial statement। তাহলে আপনার অবশ্যই আপনি যে কমপ্লায়েন্স করতেছেন IFRS স্ট্যান্ডার্ড গুলা, এগুলাকে নোটের মধ্যে অবশ্যই বলে দিতে হবে কোন কোন IFRS গুলাকে আপনি পালন করতেছেন। IS1 states that what is required for fair presentation including state what is required for fair presentation including selection and application of accounting policies, presentation of information in a manner which provides relevant, reliable, comparable and understandable information. Additional disclosure যদি দরকার হয় to enable user to understand the impact of particular transaction, যাতে করে ইউজাররা ওই ট্রানজাকশনের ফলে কোন কোন জায়গায় হিট করছে সেটা বুঝতে পারে। এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ডিপার্চার ফ্রম IFRS স্ট্যান্ডার্ড। মানে IFRS স্ট্যান্ডার্ড কি আমাদের সব সময় মানতে হবে নাকি আমরা চাইলে কিছু কিছু সময় সেটাকে ডিনাইও করতে পারি? উত্তর হচ্ছে পারি। উত্তর হচ্ছে কি? পারি। তাহলে দেয়ার মেবি, এটা যদিও রেয়ার সার্কামস্ট্যান্সেস, when management decide that compliance with a requirement of an IFRS standard would be so misleading that the financial statement would not meet their objective। অর্থাৎ IFRS পালন করতে গেলে উল্টা আরো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখানো হচ্ছে না, তাই আপনি এটাকে বাদ দিয়ে দিতে পারেন। এবং কেন বাদ দিছেন ওইটাকে আপনি অবশ্যই নোটে উল্লেখ রাখবেন যে এটা রাখলে আমি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখাইতে পারি না, তাই আমি বাদ দিছি। এবং বাদ দেওয়ার কারণে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি ইফেক্ট পড়ছে আর বাদ না দিলে কি হইতো সেটাও নোটস এর মধ্যে বলে দিতে হবে, ডিসক্লোজারে দিতে হবে। তাহলে ডিপার্চার ফ্রম দ্য IFRS স্ট্যান্ডার্ড মে দেয়ারফর বি রিকোয়ার্ড টু অ্যাচিভ এ ফেয়ার প্রেজেন্টেশন। অর্থাৎ এটা বাদ দেওয়ার মেন রিজন হচ্ছে আমি IFRS দেখাইয়া ফেয়ার প্রেজেন্টেশন হচ্ছে না কোনো কারণে, তাই আমি দেখাচ্ছি না। শেষ।
তাইলে এবার দ্য ফলোইং শুড বি ডিসক্লোজ, এটার জন্য আপনাকে নিচে রেগুলার ডিসক্লোজ করতে হবে কি কি? ম্যানেজমেন্ট কনফার্মেশন দ্যাট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফেয়ারলি প্রেজেন্টস দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল পজিশন, পারফরমেন্স এন্ড ক্যাশ ফ্লো। মানে আপনি যে ডিপার্চার করছেন তারপরও মানে এই জিনিসটা ফেয়ারলি দেখাইছে, মানে কোনো উল্টাপাল্টা জিনিস দেখাচ্ছে না। উল্টা আরো আপনি না করলে মানে নন কমপ্লাই না করলে উল্টা আরো উল্টাপাল্টা দেখাইতো। Statement that all IFRS standards have been complied with except in the respect of departure, তার মানে এখানে বলছে যে ওই স্টেটমেন্ট যে বাকি সবগুলা কমপ্লাই করা হয়েছে, শুধুমাত্র ওই একটা মানে পুরাটা যে বাদ দিয়ে দিবেন তা তো না। হয়তো কোনো একটা IFRS অনুসারে আপনাকে ধরেন আপনাকে লিজ, হ্যাঁ আপনি ধরেন লিজের জন্য IFRS কোনটা? 16 16, IFRS 16 তাই না নাকি? হ্যাঁ হ্যাঁ 16 এটা আগে কি ছিল বলেন তো? IAS 15 মনে হয়, IAS 17 ছিল। হ্যাঁ 17 লিজ আগে IAS 17 ছিল, এখন IFRS 16। তো যাই হোক, এখন ধরেন আপনি লিজের বিষয়টা এখানে দেখাইতে গেলে উল্টা আরো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হবে না কোনো কারণে। তাই আপনি এই যে এটা বলে দিবেন যে আমার এখানে এই কারণে এটা যদি আমি দেখাইতে যাই, লিজ দেখাইতে যাই, মানে IFRS 16 ইমপ্লিমেন্টেশন করতে গেলে আমার এটা ঠিকঠাক মতো হবে না, তাই আমি এটাকে ইমপ্লিমেন্ট করতেছি না। ঠিক আছে, এটা আপনাকে বলে দিতে হবে। এরপর হচ্ছে ডিটেল অফ দ্য নেচার অফ দ্য ডিপার্চার, এই যে নেচার অফ দ্য ডিপার্চার দিতে হবে এবং হোয়াই দ্য IFRS স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট উড বি মিসলিডিং, কেন আপনি করেন নাই, করলে কি হইতো এটা দেখাইতে হবে। এরপরে ফাইন্যান্সিয়াল ইফেক্ট অফ দ্য ডিপার্চার, এবার ডিপার্চারের কারণে ফাইন্যান্সিয়াল ইফেক্ট কি পড়ছে, মানে এটা IFRS 16 ইমপ্লিকেশন করলে কি হইতো আর না করাতে এখন কি হয়েছে। দাদা এবার আসেন, বলেন। আচ্ছা, এমন তো অনেক আইএফআরএস থেকে যেটা হচ্ছে যে তার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না, তো সেক্ষেত্রে কি সেটাও দেখানোর দরকার আছে? যেমন একটা সার্ভিস কোম্পানির জন্য ইনভেন্টরি না 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 প্রয়োজন না নেই। না 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 হ্যাঁ বলতেছি প্রথমত এটা ভুল কথা, সার্ভিস কোম্পানিতে ইনভেন্টরি প্রয়োজন নেই কথা কে বলছে? না, অনেকগুলো তো মনে করেন কোনো ইনভেন্টরি লাগতেছে না, এরকম থাকতে না না পারে না প্রত্যেক সেক্ষেত্রে? সার্ভিসেও ইনভেন্টরি থাকে, কে বলছে? এই যে আমি যে জিনিস আসি ওটা তো আছে, তবে প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে যে আমার এখানে ইউজ হবে না, তাইলে কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, যেগুলো আপনার ইউজ হয় সেটাই নোটসে উল্লেখ করবেন। ঠিক আছে, হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা আমি ক্লাস নিতেছি আমি বলছি না এই টাইমে ক্লাস নেই। ঠিক আছে, হ্যাঁ কোথায় ছিলাম? ওই দেখানো লাগবে কিনা আর কি এখানে। হ্যাঁ তাহলে হচ্ছে আপনি যেগুলো আপনি অ্যাপ্লাই করেন এগুলো আপনার নোটস এর মধ্যে দিয়ে দিবেন, যেগুলো আপনি অ্যাপ্লাই করেন। যেগুলো অ্যাপ্লাই করেন না এগুলো দেখানোর দরকার নেই, বুঝছেন? হ্যাঁ দাদা বুঝতে পারছি। মানে এখানে হচ্ছে যে একটা জিনিস এখানে ডিপার্চার বলতে বোঝানো হয়েছে যেটা আপনার অ্যাপ্লাই করার দরকার আছে কিন্তু করতেছেন না, এটা হচ্ছে ডিপার্চার। যেটা আপনার এখানে অ্যাপ্লাই করার দরকারই নেই ওইটা তো ডিপার্চার না, বুঝছেন? হ্যাঁ এখন ক্লিয়ার। এবার আসেন গোয়িং কনসার্নে কি বলছে? দ্য এন্টিটি ইজ ভিউড অ্যাজ কন্টিনিউইং ইন অপারেশন ফর দ্য ফোরসেবল ফিউচার, সাধারণত 1 বছর। সাধারণত কি 1 বছর? 1 বছর। যে সাধারণত 1 বছরে যে লেখা আছে অ্যাট লিস্ট বাট নট লিমিটেড টু নেক্সট এত। তো এখন এটার জন্য কি বের হচ্ছে, মানে এই যে জিনিসটা এটা কি একজন ইউজার সে কি শুধু গোয়িং কনসার্ন জানলে প্রপার ইনফরমেশন পায়? না, পায় নাকি পায় না বলেন না? পায় না। তো যেহেতু সে এটা জানলেও প্রপার ইনফরমেশন পায় না, দ্যাট মিনস হচ্ছে এই কারণে আমাদের একটা নতুন IFRS আসবে না? সেটা কি নিয়ে আসবে? সাস্টেইনেবিলিটি অ্যাকাউন্টিং নাকি? সাস্টেনেবিলিটি রিলেটেড IFRS, হ্যাঁ। এবং এটার মধ্যে কোন দুইটা জিনিস মেনশন করতে হবে? অফকোর্স সাস্টেনেবিলিটি রিলেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আর হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। কেমন? এটা আমরা গত ক্লাসে পড়াইছিলাম। এবার দেখেন আচ্ছা, when preparing regular set of financial statement the business will continue to operate. Preparing a regular set of financial statement the business will continue to operate and in approximately the same manner for the foreseeable future. তার মানে হচ্ছে ফরসিবল ফিউচারের জন্য, মানে অন্তত
বছর, হ্যাঁ 1 বছর এটা চলবে, অন্তত 1 বছর। এটা দেখা বা এটা নিশ্চিত করা। When an entity is not a going concern, যখন entity going concern না হয়, the financial statement must state that, এটা অবশ্যই financial statement-এ বলা থাকবে, they are prepared on a basis other than going concern। তার মানে যখন ওই প্রতিষ্ঠান 1 বছরের বেশি সময় টিকবে না, তখন ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে গোয়িং কনসার্ন বেসিসে না করে ব্রেকআপ বেসিসে করা হয়। কি করা হয়? ব্রেকআপ বেসিসে করা হয়। ব্রেকআপ তাহলে বেসিস। ব্রেকআপ বেসিস কাকে বলে? যেই বেসিসের মধ্যে কোনো ধরনের নন কারেন্ট অ্যাসেট থাকবে না। প্রথমত কি থাকবে না? কোনো ধরনের নন কারেন্ট অ্যাসেট থাকবে না, এবং ওইখানে আগে যদি নন কারেন্ট অ্যাসেট যেগুলো ছিল, যেগুলো এখন কারেন্ট অ্যাসেটের রূপ নিবে, এগুলাকে নিট রিয়েলাইজেবল ভ্যালুতে দেখাইতে হবে। তাহলে আমরা কি বুঝছি? ব্রেকআপ বেসিসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয় যখন ওই প্রতিষ্ঠানটা 12 মাসের বেশি সময় টিকবে না তখন, ঠিক আছে? এবং ওই প্রতিষ্ঠানে ধরেন 2021 থেকে ব্যবসা শুরু করছে। কত থেকে ধরেন? 2021 থেকে। আর এখন কত সাল? 2025। চিন্তা করছিল 2021 থেকে শুরু করছে, আরো অনির্দিষ্টভাবে চলতে থাকবো, চলতে এটা আগে চিন্তা করছিল। তো এখন 2021-এ কোন একটা অ্যাসেট কিনছিল কত টাকা দিয়ে? ধরেন 10 লাখ টাকা দিয়ে। কত দিয়ে? 10 লাখ টাকা দিয়ে। এখন 2021-এ যখন শেষ হয়ে যাবো, মানে 2021-এর জানুয়ারিতে কিনছে ধরেন, তো 2021-এর পরে এটা ধরেন 10 বছর টিকবো। কত বছর ধরেন? 10 বছর। 10 বছর, 10 লাখ 10 ইয়ার্স। কেমন? এবার 21 সালের পরে যখন 22 সালে আসছে, তখন ওইটার ক্যারিং অ্যামাউন্ট কত ছিল? 1 লক্ষ কমে গেল 9 লাখ, মানে 9 লাখ। তারপরে হচ্ছে 23 সালে এটার ক্যারিং অ্যামাউন্ট কত আছে? 8 লাখ। 8 লাখ, মানে 23 সালের শুরুতে, তাই না? তার মানে আমি যদি বলি যে 21-এর না 23-এর শেষে, হ্যাঁ 23-এর শুরুতে, হ্যাঁ ঠিক আছে। শুনেন, 21-এর শুরুতে ছিল তো 10 লাখ, মানে 21 শেষ হয়ে যাওয়ার পরে কত? 21-এর শেষে কত? 9 লাখ। 22-এর শেষে কত? 8 লাখ। 8 লাখ। 23-এর শেষে কত? 7 লাখ। 7 লাখ। 24-এর শেষে কত? 6 লক্ষ। 6 লাখ। 25-এর শেষে কত? 5 লক্ষ। এই হিসাবে, কিন্তু ইয়ার হিসাবে চেঞ্জ হবে। হ্যাঁ, কিন্তু ইয়ার হিসাব আবার কোন হিসাব? কি বলে? ইয়ার হিসাব বলতে হচ্ছে নিট রিয়েলাইজেবল ভ্যালুর হিসাবে চেঞ্জ হতে পারে। কি চেঞ্জ হতে পারে? না, এটা যদি মানে গোয়িং কনসার্ন না থাকে, আপনি যেহেতু বললেন 25 সালে এটা শেষ হয়ে যাবে, সেহেতু আমি হচ্ছে এটাকে নন কারেন্ট। না, আমি এখন বলতেছি আসেন। এবার হচ্ছে যে ধরেন আমি বলছি 25 সালের শেষে এটার ভ্যালু 5 লাখ হবে, তাই না? এখন 25 সালের শুরুতে এটার ভ্যালু কত ছিল? 6 লাখ। এখন ধরেন আমি বললাম যে 25 সালের শুরুর অ্যাকাউন্ট ধরলাম, আর দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানটা 25 সালেই শেষ, ধ্বংস হয়ে যাব। মানে যে প্রতিষ্ঠানের কথা আমরা বলতেছি সেটা 25 সালে ধ্বংস হয়ে যাব। তো তাহলে এবার যেই ভ্যালুটা এখন 25 সালের শুরুতে 6 লাখ টাকা এবং শেষে সেটা 5 লাখ হওয়ার কথা ছিল, এখন এটা কি আর এটা হবে না? এবার এই জায়গায় এটা 6 লাখ শুরুতে হওয়ার কথা ছিল, কিন্তু এবার আমি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে যাব, তখন দেখা যাবে যে এই জিনিসটারে এখন বিক্রি করতে গেলে আমি কত টাকা পাবো? এই জিনিসটারে এখন বিক্রি করতে গেলে, তো এখন এই জিনিসটাকে বিক্রি করতে গেলে এখন যদি আমি 3 লাখ টাকা পাই সকল খরচ টরচ বাদ দিয়া, তাইলে এখন আমি এখানে নিট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা পামু। মানে কি? এটা হচ্ছে পাইতে পারি। এটা কি? পাইতে পারি। পামু বলতে তো পাইয়া গেছি, ওইটা না, এটা হচ্ছে পাইতে পারি। তো ধরেন যদি আমি পাইয়া যাই, তাহলে এটা কি আমার অ্যাসেটের মধ্যে থাকবে? এটা কই থাকবো? ধরেন আমি যে বলতেছি যে নিট রিয়েলাইজেবল ভ্যালুতে দেখাবো, নিট রিয়েলাইজেবল ভ্যালুতে দেখাবো, হ্যাঁ, এটা মানে কি আমার এই জিনিসটা এখনো আমার কাছে আছে না? আছে তো? আমি বিক্রি করতে গেলে আমি কত টাকা পাইতে পারি, এটা হচ্ছে আমার নিট রিয়েলাইজেবল ভ্যালু, তাই না? তাই তো? এখন নিট রিয়েলাইজেবল ভ্যালুটা কি রিয়েলাইজড? না, এটা তো হচ্ছে আমার অনুমান, তাই না? এটা কি অনুমান? এখন যদি নিট রিয়েলাইজেবল ভ্যালুটা রিয়েলাইজড হয়ে যায়, তখন ওইটা কোথায় থাকবে? ধরেন আমি বলতেছি যে এটার দাম 3 লাখ টাকা আমি এখন পাইতে পারি, এটা নিট রিয়েলাইজেবল ভ্যালু 3 লাখ টাকা। কারেন্ট অ্যাসেটে দেখাবো আমি 3 লাখ টাকা কারেন্ট অ্যাসেটে, কিন্তু ওই অ্যাসেটের নামেই দেখাবো। ধরেন আসবাবপত্র হোক কিংবা ধরেন কোনো ফার্নিচার হোক, যাই হোক না কেন, ওই ফার্নিচার নামে 3 লাখ টাকা দেখাবো, তবে সেটা কারেন্ট অ্যাসেটে দেখাবো। ফাইন। এখন যদি সেটা রিয়েলাইজড হয়ে যায়, তাহলে এটা কই থাকবে বলেন তো? কারেন্ট অ্যাসেটে থাকবে না তো।
আমি বলছি কই থাকবে, রিয়েলাইজড হয়ে গেলে। রিয়েলাইজড হওয়া মানে বুঝছি। আচ্ছা, হ্যাঁ, রিয়েলাইজড হয়ে গেলে ক্যাশ দাদা হিসেবে ব্যাংকে সেক্ষেত্রে আমরা থাকবে। হচ্ছে গিয়ে যে লসটা হলো সেই লসটাকে আমরা প্রফিট এন্ড লস স্টেটমেন্টে নিয়ে যাব। আচ্ছা, যে প্রথম টাকাটা হচ্ছে কমে গেল। লসেরটা লসে যাবে, লস হিসেবে চার্জ করবো। বেসিক্যালি এটা এইভাবে না বলে ওই যে একজন বলে দিচ্ছে আগেই, কি বলছে, ক্যাশে অথবা ব্যাংকে থাকবে, ঠিক আছে না? বুঝছেন? জি জি ক্লিয়ার? রিয়েলাইজ হয়ে গেছে মানে টাকা পাই গেছি, তো এটা তো আর এখানে নাই, এটা তো টাকা হয়ে গেছে এখন, তাই না? টাকা হয়ে গেছে না? হ্যাঁ বুঝছেন আপনি? হ্যাঁ। ক্লিয়ার এবার? আচ্ছা দাদা একটা জিনিস, এখানে হচ্ছে কি আমার 25 সালে হচ্ছে কি আমার বিজনেসটা মানে গোয়িং কনসার্ন শেষ হয়ে যাবে, তারপর টিকতেছে না। তো আমি এই যে 3 লক্ষ টাকা প্রেডিক্টিভ ভ্যালু যেটা আছে আমার নিউট্রালাইজেবল ভ্যালু 31 ডিসেম্বর 2024 ওই দিন হচ্ছে যে আমার মেশিনের অ্যামাউন্টটা কত লিখবো 24 সালে মানে শেষ ডেট আমি যে লিখবো? 0 বুঝি নাই। অ্যাসেট মানে জিরো হবে, প্রশ্ন আবার করেন। না না, অ্যাসেট জিরো নাই না, তো। কিসের জিরো? না না, আবার বলেন দেখি, এটা বলেন নিশাদ, না। আরেকবার একটু বলেন। আচ্ছা না, আমার কোশ্চেনটা হচ্ছে কি আমি জানি যে আমার এই বিজনেসটা হচ্ছে কি 25 সাল সার্ভাইভ করবে না, এটা আমি হ্যাঁ। সো আমি এই যে স্টেটমেন্টটা বানাবো আমি যখন কি 24 সালের শেষে 31 ডিসেম্বর 2024 আমি স্টেটমেন্টটা বানাচ্ছি, সেই দিন আমি মেশিনারিজের কস্ট আমি কি করতেছি তখন কত লিখবো, এটা হচ্ছে আমার কোশ্চেন। আপনি যদি আগেই টের পেয়ে যান যে আগামী 1 বছর এটা টিকতেছে না, আগামী 1 বছর, তো তার মানে তো এটার আর নন কারেন্ট অ্যাসেট নাই, তাইলে আপনি ওই যে নিউট্রালাইজেবল ভ্যালুতেই দেখাইবেন। 24-এর শেষের দিকে আপনি নিউট্রালাইজেবল ভ্যালুতেই দেখাইবেন। যখনই আপনি টের পাইছেন এটা ওই সময় থেকে আগামী 1 বছর টিকবে না, তখনই আপনি নিউট্রালাইজেবল ভ্যালুতে দেখাইবেন। বুঝছেন? হ্যাঁ, তার মানে হচ্ছে 31 জুন 2024 ওইখানে হচ্ছে কি যে 6 এর জায়গায় এখানে 3 হয়ে যাবে, তাই কি? এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ, যদি আপনি তখনই টের পেয়ে যান। হ্যাঁ বোঝা গেছে? বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, মানে ওই রিপোর্টিং ডেট থেকে আগামী 1 বছরের মধ্যে যদি এটা না টিকে আপনি তখনই টের পান, তাহলে তখনই সেটা নিউট্রালাইজেবল ভ্যালুতে চলে আসবে, তখন আর ক্যারিং অ্যামাউন্টে থাকবে না, নন কারেন্ট অ্যাসেট থাকবে না। এবার হচ্ছে হোয়েন প্রিপেয়ারিং এ রেগুলার, এটা তো গেল, ক্লিয়ার তো না? তাহলে ব্রেকআপ বেসিস কি বুঝছি তো না? আচ্ছা দাদা আরেকটা জিনিস বলেন। আচ্ছা আমার ভ্যালুটা তো 6 থেকে 3 এ নেমে গেল, তাহলে বাকি 3 যেটা আছে সেটা কি আমি প্রফিট এন্ড লস স্টেটমেন্টে নিয়ে যাব এজ এ লস? এক্স্যাক্টলি, এটা এভাবে যাবে না, এটা রিয়েলাইজ করার পরে যাবে হচ্ছে ওইখানে লসে, আর এর আগে হচ্ছে রিভ্যালুয়েশন। এটা আমি আপনাদেরকে বলবো, এটা কাহিনী আছে, চ্যাপ্টার 10 এ গেলে বুঝাবো। এখন যদি এখানে এটা বলি, এখানে ধরেন 1 জন বা 2 জন বুঝবো, বাকি সবার মাথার উপর দিয়ে যাবে। বুঝছেন? বুঝতে পারছি, রিভ্যালুয়েশন গেইন আর লসে থাকবে, দাদা রিভ্যালুয়েশন আচ্ছা, গেইন আর হ্যাঁ, লসে যাবে তাহলে। ইম্পেয়ারমেন্ট করতে হবে। এই তো বললাম তো, না না, ইম্পেয়ারমেন্ট না, ইম্পেয়ারমেন্ট হচ্ছে যখন আপনি ইম্পেয়ারমেন্ট টেস্ট করান তখন হয়। এটা তো ইম্পেয়ারমেন্ট টেস্টের জন্য, এটা তো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এই কারণে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, আমি এটা ডিটেলস বলবো, এটা আমরা যখন চ্যাপ্টার 10 এ যাব তখন এটাকে আমরা বোঝাবো, কেমন? দাদা চ্যাপ্টার 10 এর বিষয় ওইটা, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট IAS 16 নিয়ে পুরাটা, ওইটা তখন গেলে বোঝাবো। ক্লিয়ার? জি জি। ভাইয়া বলেন। ভাইয়া এটা একটু শর্টকাট ভাবে বলা যাবে? আমি আসলে আমার মাথার উপর দিয়ে গেছে এটা। কোনটা? এখন না না, যে এখন বুঝাই যেটা উনি বুঝাইতে বলছে যে ভাইয়া এটা হইলে এটা কোথায় যাবে, এটা আপনার বুঝারই এখন দরকার না, এটা চ্যাপ্টার 10 এ গেলে বুঝাবো। এটাই বলতেছি যে এই মুহূর্তে কোশ্চেন কেউ জিজ্ঞেস করিয়েন না, কারণ এই মুহূর্তে কোশ্চেন জিজ্ঞেস করলে বাকিদের ইম্প্যাক্ট পড়বে। ঠিক আছে? আমি যে নিট রিয়েলাইজেবল ভ্যালু পর্যন্ত দেখাইতে বলছি, একটু বুঝছিলেন যে 3 লাখ টাকায় দেখাইতে হবে যদি ব্যবসা আগামী 12 মাস না টিকে, ওইটা বুঝছিলেন রাফা? ভাইয়া হ্যালো, এটা আরেকটু বুঝতে হবে। কোনটা আর একটু বুঝাইতে হবে? এই যে 3 লাখ টাকার যে জিনিসটা বলছেন, 3 লাখ মানে টাকার কতটুকু অব্দি ছিল, বুঝেন নাই? ওইটা বুঝছি যে মানে 2025 সালের ফার্স্টে ছিল 6 লাখ টাকা, এরপর থেকে আসলে আমি আর বুঝি নাই। আচ্ছা, তা আমি বলছি 2025-এর ফার্স্টে 6 লাখ টাকা ছিল, কেমনে ছিল এটা বুঝছেন নি? হ্যাঁ ফার্স্টে ছিল, ভাইয়া ভুলে গেছি, ফার্স্টে বলছিলেন কত লাখ টাকা ছিল এখান থেকে। সবার আগে তো 10 লাখ টাকার অ্যাসেট, এটা তো প্রতি বছর 1 লাখ করে ডেপ্রিসিয়েট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তো ডেপ্রিসিয়েশন যাইতে 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 এত লাখ টাকা ছিল আর কি। এবার বুঝছেন তো? 21-এ 1 লাখ ডেপ্রিসিয়েশন গেল, 22-এ গেল 1 লাখ, 23-এ গেল 1 লাখ, 24-এ গেল 1 লাখ, তো 4 বছরে 4 লাখ গেলে 24-এর পরে গিয়ে এটার ক্যারিং অ্যামাউন্ট কত থাকে? 6 6 লাখ টাকা, তাই না?
এখন কথা হচ্ছে ওই ওই যে জিনিসটা, এটা যদি পরের বছরই আর ব্যবসা প্রতিষ্ঠান না টিকে, তাহলে আপনি কি 1 লাখ টাকা ডেপ্রিসিয়েট করতে পারবেন? না। না, এটা তো আর ওই এর পরের বছর থাকবেই না, এখনই গায়েব, শেষ। তাহলে এখন কি করতে হবে, যে 6 লাখ টাকা ক্যারিং অ্যামাউন্টের জিনিসটা আছে, এটারে আজকে বিক্রি করলে বা এখন বিক্রি করলে আপনি কত টাকা পাইতে পারেন, ওই অ্যামাউন্টটা এখানে দেখাইবেন। এটাই হচ্ছে নিট আচ্ছা। রিয়েলাইজেবল ভ্যালু। তখন আর 6 লাখ দেখাইবেন না, আর বুঝছেন? হ্যাঁ, দাদা হ্যাঁ। এই যে এটা প্রফিট আর লসটাকে কি আদার কনসেপ্ট ইনকামে নিয়ে যাবো? এখানে কথা হচ্ছে, আমি আপনাকে কি বলছি যে এই মুহূর্তে এর থেকে বেশি ফোর্স আচ্ছা। দিয়েন না, তাহলে বাকিদের অসুবিধা হবে। আচ্ছা, আপনি okay. আমাকে ক্লাসের পরে কল দেন, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বা ঠিক। দোনোজনরে বলতেছি, কিন্তু এই মুহূর্তে যদি দেন, এই যে যেমন একজন একটাকে বুঝে নাই, তাই না? জি। বুঝছেন তো? অনেকে ব্রেকআপ বেসিস কি এটাই বুঝে না। তো এখন ধরেন আমি যদি আপনাকে রিভ্যালুয়েশন রিজার্ভ বা ওই গেইন বা সারপ্লাস বা ইম্পেয়ারমেন্ট লস বা তারপর হচ্ছে আপনার ওই যে মানে এরকম সবকিছু যদি আমি একসাথে বুঝাইতে যাই, এটা পুরো IAS 16 এর ভিতরে ঢুকে যাবে, হ্যাঁ, এটা মানে ঠিক যেটা হবে না। চ্যাপ্টার 10, হুম। ঠিক আছে? তো জি, এটার জন্য ঠিক। বলছি এখন আপাতত এই কোশ্চেন আর করিয়েন না, ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ওকে, এবার দেখেন, এবার শুধু দাগাইতে থাকেন। আর রাতও তো অনেক হয়েছে, চ্যাপ্টারও তো শেষ করতে হবে, তাই না? হোয়েন প্রেজেন্টিং ফাইন্যান্সিয়াল, হলে এটা আরেকদিন লাগবে। প্রেজেন্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমি জাস্ট একটা কথা বলতেছি আজকে, একটু মন দিয়ে শুনেন। ওইটা হচ্ছে যে ধরেন আমি জানি না কে প্রো, কে আলট্রা প্রো ম্যাক্স আর কে বেসিক, কিন্তু এখানে এমন অনেক স্টুডেন্ট আছে যারা বেসিক হয়ে আলট্রা প্রো ম্যাক্স হয়ে গেছে, মানে বেসিক হয়ে এসে আলট্রা প্রো ম্যাক্স হয়ে গেছে শেষ অবধি। এখন তারা কনসিকুয়েন্টলি, ওই যে আমি আরো একটা কথা বলছিলাম যে সায়েন্সের যে সকল স্টুডেন্টরা আছে তারা অনেক ভয় পায়। কেন ভয় পায়? তারা চিন্তা করে যে আমি তো অনেক কিছু পারি না, তো দাদা আমারে যেভাবে দিবে আমি ওইভাবেই করব। তো তারা এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, কেমন? তখন দেখা গেছে তারা ওইটা ভুলে না, পুরাপুরি লিঙ্ক আপ করে ফেলে। এখন আমরা যখন এক্সট্রা একটু যাই, এটা ভালো, কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু অনেকের জন্য ইম্প্যাক্ট পড়ে যায়, মানে তারা অনেকের মাথার উপর দিয়ে যায়। তো আমার জন্য একটা ইম্প্যাক্ট পড়ে, সেটা কি? ধরেন আপনি একটা অনেক পেঁচালো একটা জিনিস মানে জিজ্ঞেস করলেন, আমি আপনারা বুঝিয়ে দিছি, আপনি তো বুঝতে পারছেন, কিন্তু বাকি যারা বুঝে নাই তারা ভাবে কি, ওমা দাদার পড়া তো আমি বুঝি নাই, তাইলে কি হলো, দাদার পড়া তো আমি বুঝতেছি না। কিন্তু সে কিন্তু বুঝবে, সে যখন চ্যাপ্টার 10-এ যাবে সেও বুঝবে, কিন্তু সে ওই আজকের একটা টপিকের কারণে তার মাথা যাবে ঘোলাইয়া। তো তারপর তার যদি মাথায় আসে যে ভাই আমি তো বুঝতেছি না, দাদা কি বুঝাইলো আমার তো মাথায় ঢুকে না, তাইলে তো পরে আমার লস হয়ে গেল না ভাই, বুঝছেন? হ্যালো, হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এ হচ্ছে বিষয়, মানে আমার লস হয়ে যাবো ভাই, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, দেখেন an entityর অ্যাসেট আর ভ্যালুড এট দা ব্রেকআপ ভ্যালু, আছে এটা বলছি, ব্রেকআপ ভ্যালু মানে কি এটাও বুঝাইছি। আর দ্য অ্যামাউন্ট দে উড সেল ফর, যেটাকে বলা হয়েছে দ্য নিট রিয়েলাইজেবল ভ্যালু। আর নিট রিয়েলাইজেবল ভ্যালু ইজ অলওয়েজ অ্যাপ্রক্স ফিগার। এবার আসেন, ইফ দ্য গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন ইজ নট ফলোড, যদি এটা ফলো করা না হয়, ফ্যাক্ট মাস্ট বি ডিসক্লোজ টুগেদার উইথ, সাথে কি থাকবে? দ্য বেসিস অন হুইচ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হ্যাভ বিন প্রিপেয়ার্ড, যে আপনি এটা করেন নাই, ব্রেকআপ বেসিসে করছেন, এটা উল্লেখ করবেন। দ্য রিজন হোয়াই দ্য এন্টিটি ইজ নট কনসিডার গোয়িং কনসার্ন, কেন আপনি এটাকে গোয়িং কনসার্ন হিসেবে বিবেচনা করছেন না, সেটা আপনি উল্লেখ করবেন। এবার আসেন ম্যাচিং কনসেপ্ট কাকে বলে, বা আমরা এখন ম্যাচিং কনসেপ্ট করবো, বা অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং। অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং রিকোয়ার দ্যাট ট্রানজাকশন আর রেকর্ডেড ইন দ্য পিরিয়ড in which they occur, even if the resulting cash receipt and payment occurred in the different period. অর্থাৎ ক্যাশ রিসিপ্ট এবং মানে ক্যাশ আসা অথবা ক্যাশ যাওয়া এটা অন্য পিরিয়ডে হইলেও যদি ইনকামটা বা এক্সপেন্সটা যদি ওই পিরিয়ডেই সংগঠিত হয়ে থাকে, তাহলে সেটা ওই পিরিয়ডেই লিপিবদ্ধ করতে হবে। এটাই হচ্ছে অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং। এটা কেন করা হয়? যাতে করে ওই পিরিয়ডের ইনকামের এগেনস্টে ওই পিরিয়ডের এক্সপেন্সকে চার্জ করা যায়। তো যেহেতু ওই পিরিয়ডের ইনকামের এগেনস্টে ওই পিরিয়ডের এক্সপেন্সকে চার্জ করা হচ্ছে, তাই এটাকে ম্যাচিং কনসেপ্ট বলে, মানে ইনকামের এগেনস্টে এক্সপেন্সকে ম্যাচ করা। একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে বোঝাচ্ছি।
ধরেন আপনি 5 টাকা দামের 5টা কলম কিনছেন, কি বলছি? 5 দামের টাকা টাকা দামের 5 টাকা দিবেন। 5 টাকা দামের 5টা কলম কিনছেন, কত টাকা? 25 5 টাকা। টাকা। 25 টাকা। 25 টাকা। 25 টাকা, ওকে। এবার আপনি 10 টাকা করে 3টা কলম বিক্রি করছেন, 10 টাকা করে 3টা কলম বিক্রি করছেন। এখন কস্ট অফ সেলস কত টাকা? 15 টাকা। 5 টাকা। না না, Cost 25 of- টাকায় থাকবে, কস্ট অফ সেল 25ই থাকবে। কস্ট অফ সেলস 25 থাকবে। কস্ট অফ গুডস না, এর না, 15 না। হবে, কস্ট অফ গুডস এর 15 হবে। কস্ট অফ গুডস কত হবে? 15 তিনটা বিক্রি কেন? করা হয়েছে তো। কেন? কারণ হচ্ছে যে Good. আমি এই পিরিয়ডে 3টা কারণ প্রোডাক্ট 3টা বিক্রি করছি। কলম পাইছি, 3টা কলম বেচছি, 3টা কলমের টারে কস্টে চার্জ করবো, তাই না? এটাই হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। যেটা আমি ইনকাম করছি, যেটা বিক্রি করে আমি ইনকাম করছি, ওইটারে আমি বাদ দিব। পুরা টাকারে কেন বাদ দিব? বুঝছেন এবার? তাহলে আমার পুরা টাকা হচ্ছে 25 টাকা, তো আমি কি 25 টাকারে এখানে বাদ দিব? না, বাদ দিব কত টাকারে? 15 টাকা। 15 টাকারে। তাইলে 10 টাকা কই যাবো? ব্যালেন্স শিট কোর্সটা কিনতে হবে না? ফিনিশ গুডস, ক্লোজিং ইনভেন্টরিতে যাবে। ক্লোজিং ইনভেন্টরিতে যাবে। কই যাবো? ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরিতে যাবে। ক্লিয়ার এবার Clear. সবাই? দাদা আরেকবার বলবেন? মানে আরেকবার আমি দাদা, অন্য আমি এক্সাম্পল 5টা বোঝান তাহলে একটা দুইটা করে দেখাচ্ছি, দাঁড়ান। 1 2 3 4 5 5টা কলম কিনলাম, ঠিক আছে নি? কয়টা কলম কিনলাম? 5টা। 5টা। তো আমি যদি 5টা কলম কিনি, এরপরে 5 টাকা করে কিনছি, কিনলে 25 টাকা হয়েছে, তো আমি 3টা কলম বিক্রি করছি, তাইলে 1টা 2টা 3টা কলম বিক্রি করছি। তো 3টা কলম বিক্রি করলে 3টা কলমের খরচ না বিয়োগ করুন, বাকি 2টাকে আমি এখনো বিক্রি করছি না, না। না। তো তাহলে যে 2টা বিক্রি করি না, এগুলো আমার কাছে রয়ে গেছে না ইনভেন্টরিতে? হুম। হুম। তাহলে ওইটা আমার ক্লোজিং ইনভেন্টরি। তো ক্লোজিং ইনভেন্টরি 10 টাকা, কস্ট অফ সেলস 15 টাকা, প্রফিট কত টাকা? 15 টাকা। 15 টাকা। প্রফিট 15 টাকা। 30 টাকা দিয়ে বিক্রি করলাম না? হ্যাঁ। হুম, হুম। ক্লিয়ার তো না? কথা বলে না কেন? হ্যাঁ দাদা, ক্লিয়ার। ক্লিয়ার। এত আসতে বলে কেন? দাদা লিখ। ওকে, দাদা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যে কোনো সময় কারেন্ট চলে যাবে। সেই জন্যই তো বলতেছি তাড়াতাড়ি শেষ করতে দেন আমারে। ভাই আচ্ছা, কোন দেখেন। এলাকায় থাকেন? আমার বাকিরা এলাকা তো বাকিরা গরম। একটা ক্লাস হোক বেশি, বাকিটা থাকুক। না না না, একটা ক্লাস বেশি হওয়ার দরকার না, আমি এটা নিয়ে আর একটা ক্লাস নিতে পারবো না। দেখেন এরপর দেখেন, consistency of presentation বলছে to maintain consistency the presentation and classification of items in the financial statement should be stay the same। অর্থাৎ আমরা কি বলছি, কনসিস্টেন্সি রাখতে হলে আমাকে সবকিছু সেম রাখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ দাদা। from one period to the next period। তাহলে কনসিস্টেন্সি কেন দরকার? কেন দরকার? কম্পেয়ার করার জন্য। কম্পেয়ার করার জন্য। তাহলে কম্পারেবিলিটির জন্য কনসিস্টেন্সি দরকার। ফাইন। এবার হচ্ছে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন দা নেচার অফ দ্য অপারেশন। তাইলে আমার হইতে পারে যে কনসিস্টেন্সি মাঝে মাঝে রাখা হয় না, কেন হয় না? তাইলে এই নিচের কারণগুলো থাকলে অনেক সময় কনসিস্টেন্সি নাও থাকতে পারে। যদি আমি দেখি যে আমার অপারেশনে অনেক চেঞ্জ হয়েছে, তাইলে সেক্ষেত্রে কি হবে? কনসিস্টেন্সি থাকে না। অথবা এ রিভিউ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন্ডিকেটস এ মোর অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশন। অর্থাৎ যদি আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে যখন রিভিউ করছে কোন একজন অডিটর বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা যাই হোক না কেন, যেই করুক না কেন, বা আপনি নিজে করে দেখলেন যে আগেরটার থেকে নতুন করে কোনো একটা কিছু গ্রহণ করলে সেটা বেশি ভালো হবে, তাই আপনি আগেরটাকে বাদ দিয়ে নতুনটাকে গ্রহণ করছেন। ঠিক আছে? বুঝতেছেন আমার কথা? জি। হ্যাঁ দাদা। তাহলে একটা হচ্ছে যদি অপারেশনে চেঞ্জ হয়, আরেকটা হচ্ছে যদি দেখেন যে নতুনটা গ্রহণ করলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এরপর হচ্ছে যদি কোনো কারণে চেঞ্জ ইন দ্য প্রেজেন্টেশন ইজ রিকোয়ার্ড বাই অ্যান আইএফআরএস স্ট্যান্ডার্ড। আইএফআরএস স্ট্যান্ডার্ড অনুসারে যদি কোনো একটা চেঞ্জ রিকোয়ার্ড থাকে, মানে অর্থাৎ আইএফআরএস এ বলা হয়েছে এবার আপনাকে চেঞ্জ করতে হবে, এভাবে করে করেন। ধরেন আগে বলছিলাম ডিস ছিল আইএস 17-তে, এখন হচ্ছে আইএফআরএস 16-এ। তো আইএফআরএস 16-এ বলা হয়েছে এখন আপনি আগের মতো না করে এরকম করে করেন, তা আপনি নতুনটাকে অ্যাবজর্ব করছেন। ঠিক আছে? হ্যাঁ দাদা। হুম।
এবার আসেন ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কাকে বলা হয়েছে? আচ্ছা, আমি একটু দ্রুত যাব, ঠিক আছে? আমি আর 10 মিনিটের মধ্যে এটা শেষ করব, দ্রুতই যাব মোটামুটি। হ্যাঁ, দেখেন ম্যাটেরিয়াল কাকে বলা হয়েছে। ইনফরমেশন ইজ ম্যাটেরিয়াল ইফ omitting misstating, obscuring it could individual or collectively দাঁড়ান, if এই জিনিসটা it could individual or collectively reasonably be expected to influence the economic decision of user taken on the basis of financial statement। তার মানে যদি কোনো ইনফরমেশনকে তখন আপনি ম্যাটেরিয়াল বলতে পারবেন যখন এই জিনিসের কোনো কিছু 19-20 হইলে সেটা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ে, ওইগুলাকে আপনি বলবেন ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালিটি দুই ভাগে মানে হইতে পারে ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে একটা সাইজের উপরে দ্য সাইজ, আর হচ্ছে নেচার। দুই দিক থেকে ম্যাটেরিয়াল হইতে পারে, সাইজের দিক থেকে আর হচ্ছে নেচারের দিক থেকে। ইচ ম্যাটেরিয়াল ক্লাস অফ সিমিলার আইটেম শ্যাল বি প্রেজেন্টেড সেপারেটলি। প্রত্যেকটা ম্যাটেরিয়াল ক্লাসের একই রকমের আইটেম জিনিসকে মানে আইটেমকে সেপারেটলি দেখাইতে হবে। আইটেম অফ এ ডিসিমিলার নেচার অর ফাংশন শ্যাল বি প্রেজেন্টেড সেপারেটলি আনলেস দে আর ইমম্যাটেরিয়াল। যদি সেটা ইমম্যাটেরিয়াল না হয় তাহলে সেক্ষেত্রে এটারও কি করতে হবে? প্রেজেন্টেড করতে হবে আলাদা করে। আর যদি ইমম্যাটেরিয়াল হয় একসাথে করে দেখাই দিয়েছেন, সমস্যা নাই, কিন্তু ম্যাটেরিয়াল হইলে সেটাকে আলাদা আলাদা করে স্পেসিফাই করে দেখাইতে হবে। আর ম্যাটেরিয়াল যেটা বলা হয়েছে একটা সাইজ একটা নেচার। সাইজ মানে হচ্ছে ধরেন অর্থগত দিক থেকে, বা ধরেন একটা কথার কথা যে আপনার প্রতিষ্ঠানের 1 লাখ টাকা চুরি হয়ে গেছে, এটা সাইজের দিক থেকে ম্যাটেরিয়াল। আপনার প্রতিষ্ঠানের 1 টাকা চুরি হয়ে গেছে, এটা আমার এতটা ম্যাটেরিয়াল না, 1 টাকা চুরি হয়েছে। কিন্তু ধরেন কোনো কারণে ডিরেক্টরের সাথে সংশ্লিষ্ট যে কোনো তথ্য, ধরেন ডিরেক্টরের বেতন হইতে পারে কিংবা ডিরেক্টর নিজে কোনো খরচ করে সেগুলো হইতে পারে, এই সকল যে কোনো তথ্য সেটা ম্যাটেরিয়াল হবে, বা সেটার অ্যামাউন্ট যতই হোক না কেন, 1 টাকা হইলেও ম্যাটেরিয়াল, 100 টাকা হইলেও ম্যাটেরিয়াল, লাখ টাকা হইলেও ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে কিছু আছে বাই নেচার ম্যাটেরিয়াল আর কিছু আছে সাইজের দিক থেকে ম্যাটেরিয়াল। বোঝা গেছে? তো বাই নেচার ম্যাটেরিয়ালের মধ্যে কয়েকটা আছে যেটা গতবার প্রফেশনাল লেভেলে পরীক্ষা আসছিল। এটা হচ্ছে কি, ধরেন এবং অডিটের বইতেও লেখা আছে দেখবেন, বা যদি অ্যাসুরেন্সে নাই পিএলএ আছে আর কি। এটা হচ্ছে আপনার ধরেন 1 টাকা দামের ট্রানজেকশন যেটার মাধ্যমে কোনো একটা কিছু প্রফিট থেকে লসে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে প্রফিট থেকে ব্যালেন্স হয়ে যাচ্ছে বা ব্যালেন্স থেকে লসে কনভার্ট হয়ে যাচ্ছে। 1 টাকা যোগ করে দিলে সেটা প্রফিটের জায়গায় ব্যালেন্স হয়ে যাবে, মানে অর্থাৎ ব্রেক ইভেন হয়ে যাবো, কিংবা ব্রেক ইভেনের থেকে লস হয়ে যাবো, ওই 1 টাকাও ম্যাটেরিয়াল। আবার দেখা গেছে কোনো কারণে আমরা এনটিটি থ্রেশহোল্ড যাদেরকে বলি, ধরেন থ্রেশহোল্ড মানে আমরা বলি না স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, সেখানে এত লাখ থেকে এত লাখ টাকা এতজন শ্রমিক কর্মরত থাকলে সেটাকে ক্ষুদ্র ব্যবসায়। আবার ওইটার সাথে একজন বেশি যোগ করে আবার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, ওইটাকে মাঝারি ব্যবসায়। আবার একজন বেশি যোগ করে আরেকটা রেঞ্জ থাকে, ওইটাকে বৃহৎ ব্যবসা বলে, তাই না? তো এখন এই এক যোগ করার ফলে যদি ক্ষুদ্র থেকে মাঝারি বা মাঝারি থেকে বৃহৎ হয়ে যায়, এরকম কিছু হয়, তখন সেক্ষেত্রে ওইটাও ম্যাটেরিয়াল। এবার আসেন ইচ ম্যাটেরিয়াল ক্লাসেস, এগুলো তো বলছি। Conceptual frame, specific disclosure requirement in an IFRS standard need not be satisfied if the information is material. এখন জাস্ট দাগাইতে থাকেন। The conceptual framework link materiality particularly to the qualitative characteristics of relevant. কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ম্যাটেরিয়ালিটিকে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর সাথে কম্পেয়ার করেছে। কেন? ওই বাই নেচারের কারণে। ঠিক আছে, যেহেতু বাই নেচারের কারণে, মানে নেচারের কারণে কেন করছে, কারণ হচ্ছে যদি সেটা বাই নেচার ম্যাটেরিয়াল না হইতো তাহলে বাই সাইজ হইতো, তাহলে কোয়ালিটি হইতো, মানে সরি কোয়ান্টিটি হইতো, কোয়ালিটি হইতো না। ঠিক আছে, এবার হচ্ছে অফসেটিং। অফসেটিং কাকে বলে খুব মন দিয়ে দেখেন। অফসেটিং মানে হচ্ছে ধরেন কোনো একটা কিছু যেটা একটার সাথে একটা চার্জ করে না দিয়ে ইন্ডিভিজুয়ালি দেখাইলে সেটাকে অফসেটিং বলে না, আর যদি একটার এগেনস্টে একটাকে চার্জ করে দেন ওইটাকে অফসেটিং বলে। ফর এক্সাম্পল, খুব মন দিয়ে দেখতেছি
মানে কথা বলতেছি মন দিয়ে শুনেন, এই কারণে আপনাদের আসলে লাস্টে তাড়াহুড়া লেগে যায়। দেখেন এ বি সি ডি ই 5টা ব্যাংক। কয়টা ব্যাংক? কুইক আমার সাথে রিপ্লাই দেন। পাঁচটা এ বি সি ডি পাঁচটা 5টা ব্যাংক। তাহলে প্রত্যেকটা ব্যাংকে কত টাকা করে আছে? 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা, কেমন? আর ধরেন ই নাম্বার ব্যাংকে আছে -5 টাকা। কত আছে? -5 টাকা। -5 টাকা। -5 টাকা মানে কি? ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক Loan। ওভারড্রাফট। গুড। এবার আসেন, এবার আমি যদি বলি যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত টাকা, উত্তর কি হবে? 35 টাকা টোটাল যদি হিসাব করি। এই যে এটাই হচ্ছে ভুল। আপনি বলছেন না এটা ব্যাংক ওভারড্রাফট বলছেন, হ্যাঁ তো ব্যাংক ওভারড্রাফট কি অ্যাসেট? না লাইবিলিটি। লাইবিলিটি। তাহলে আপনি লাইবিলিটির জায়গায় না দেখাইবেন, আপনি অ্যাসেটের থেকে বাদ দিতেছেন কেন? এই যে আপনি অ্যাসেটের থেকে বাদ দিয়ে 35 টাকা বলছেন না, এটাই হচ্ছে অফসেটিং। বুঝছেন? হ্যাঁ এটা হচ্ছে কি অফসেটিং। অফসেটিং। তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি বলি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত টাকা, তাহলে কি হবে? 40 টাকা। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 40 টাকা। আর 5 টাকা কি? লাইবিলিটিস। লাইবিলিটিতে গিয়ে শর্ট টার্ম লাইবিলিটিতে 5 টাকা দেখাইতে হবে। ক্লিয়ার? 100% দাদা ক্লিয়ার। একটা কোশ্চেন। বলেন। দাদা এখানে হচ্ছে গিয়ে যদি এ 10 টাকা আর বি হচ্ছে 5 টাকা, দুটোই পজিটিভ ফিগার পাবে, মানে হেড টু হেড পাবে, একজন আরেকজনের কাছে পাবে। আমি বলতেছি ধৈর্য, এই যে আমার এখনো শেষ হয় নাই বস। আচ্ছা এবারে ঠিক আছে, বুঝছেন কিনা বলেন? জি জি এটা বুঝছি। হ্যাঁ ওকে, দেখেন এরপরে আসেন। তাইলে এটাকে বলো অফসেটিং, কেমন? তো এখানে বলছে অফসেটিং গ্রহণযোগ্য না এক্সেপ্ট কিছু জায়গা ছাড়া। তাইলে ওই কিছু জায়গা কি কি? ইনকাম এন্ড এক্সপেন্সেস ক্যান বি অফসেট অনলি। তাহলে কিছু কিছু জায়গায় ইনকাম এবং এক্সপেন্স কি করা যায়? অফসেট করা যাবে। অনলি হয় যখন an IFRS standard require or permit it, অর্থাৎ IFRS এ পারমিশন দেয়, অথবা gain loss and related expenses arising from the same or similar transaction are not material, যদি সেটা ম্যাটেরিয়াল না হয় তাহলে এটা অফসেট করা যায়। তাহলে এবার বলি কখন অফসেট করা যায়। এই যে ধরেন এ হইলো কুদ্দুস, এ হইলো কে? কুদ্দুস। মানে কুদ্দুস না, ধরেন এ আবার কুদ্দুস কেমনে হয়? কুদ্দুস মানে কুদ্দুস, আর মফিজ মানে কি? মফিজ। এখন কুদ্দুস হইছে রিসিভেবল, মফিজ হইছে মানে ধরেন কুদ্দুস আমার থেকে কিনে নিছে, ঠিক আছে? তাহলে কুদ্দুস আমার কাছে কি? রিসিভেবল। এই কুদ্দুস আমার থেকে কিনে নিলে কুদ্দুস আমার থেকে আমার রিসিভেবল না? হ্যাঁ কুদ্দুস আমার থেকে কিনে নিছে মানে কুদ্দুস রিসিভেবল না? হ্যাঁ। এবার ধরেন আমি এবার কি করলাম, কুদ্দুসের তো আবার কিছু একটা কিনছি। তাইলে এখন এই জায়গায় আমি আবার কুদ্দুস, মানে এবার কুদ্দুস আবার আমার কাছে কি পেয়েবল না? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। বোঝা গেছে? তাইলে ওই যে যিনি প্রশ্ন করছেন তারিকুল ইসলাম ভাই, আপনি উত্তর পাইছেন ভাইয়া? জি জি। ওকে, তাইলে এই জায়গায় অফসেট করতে পারবেন এক। আর কোথায় পারবেন? ধরেন আপনি কোন একটা ব্যাংকে টাকা রাখছেন, কেমন? কারণ ব্যাংকে টাকা রাখছেন, আর ধরেন আপনার এই যে ব্যাংকে টাকা রাখলে ব্যাংক চার্জ কাটে না? কাটেনি। আবার ব্যাংক ইন্টারেস্টও তো দেয় না? দেয়। এখন অনেকে কি করে, ব্যাংকের যে ইন্টারেস্টের টাকা আছে না, ওইটা থেকে ব্যাংক চার্জের টাকাটা কোথায় ছিলাম আমি? ইন্টারেস্টের টাকাটা ধরেন ইন্টারেস্টের টাকা ছিল হচ্ছে 50 টাকা, আর ব্যাংক চার্জ হচ্ছে 10 টাকা আসছে, কেমন? তাইলে অনেকে কি করে, ইন্টারেস্ট ইনকামে 40 টাকা দেখায়। এটাও একটা অফসেটিং। এটাও কি অফসেটিং? কিন্তু এটা চলবো যদি সেটা ইমম্যাটেরিয়াল ছোটখাটো অ্যামাউন্ট হয়। তো একটা কোম্পানির ক্ষেত্রে যদি কোটি কোটি টাকার ব্যাংকে এফডিআর রাখে, তখন এটা চলবো না। বোঝা গেছে? তখন আপনাকে ধরেন এই যে ব্যাংক চার্জের টাকা, এটা কোথায় দেখাইবেন? অ্যাডমিনে দেখাইবেন। আর ইন্টারেস্ট ইনকামের টাকা দেখাইবেন কোথায়? আদার ইনকামে। বুঝছেন? হ্যাঁ, কিন্তু যদি সেটা ছোটখাটো ফিগার হয় তাহলে আপনি অফসেট করে ওই যে আদার ইনকামে 40 টাকা দেখাইতে পারতেছেন। বোঝা গেছে? আচ্ছা, তার মানে এটা ম্যাটেরিয়াল হইলে পারবো না, ইমম্যাটেরিয়াল হলে পারবো, এই ধরনের কেসে। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে গেইন লসেস এন্ড রিলেটেড এক্সপেন্সেস এর ক্ষেত্রে। গেইন লসের কথা কইছি, কিন্তু অ্যাসেট লায়াবিলিটির কথা কয় নাই কিন্তু। বুঝছেন? হ্যাঁ ক্লিয়ার? শেষ। এরপরে আসেন,
দ্য অ্যাকাউন্টেন্ট রিগার্ড টু, আচ্ছা বিজনেস এন্টিটি কনসেপ্ট। বিজনেস এন্টিটি মানে হচ্ছে যে এক ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক একে অপরের থেকে আলাদা। ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক কি আলাদা। একে অপরের থেকে আলাদা। এই লাইনটা একটু দাগান, এটা দাগানো হয় নাই। অ্যাসেট এন্ড লায়াবিলিটিজ ইনকারেন্ট এক্সপেন্সেস মাস্ট বি প্রেজেন্টেড সেপারেটলি। শেষ। এরপর হচ্ছে যে দ্য অ্যাকাউন্টেন্ট রিগার্ড এ বিজনেস অ্যাজ এ সেপারেটেড এন্টিটি। দেখেন, অ্যাকাউন্টেন্ট রিগার্ড এ বিজনেস অ্যাজ এ সেপারেট এন্টিটি ডিস্টিংক্ট ফ্রম ইটস ওনার্স অর ম্যানেজার। এটাই হচ্ছে কি বিজনেস এন্টিটি কনসেপ্ট। এবার আছে হিস্ট্রিক্যাল কস্ট কনভেনশন। এটা মানে হচ্ছে কি পূর্বের থেকে যা কিছু হয়েছে। হিস্ট্রিক্যাল কস্ট কনভেনশন মানে কি আপনার কোন একটা অ্যাসেট কিনছেন, ওইটার সাথে আগামীতে কোনো খরচ হলো এটার দামের সাথে যোগ হয় না, গ্র্যাজুয়ালি হয়। জি, হয়। হয়। তো এই যে আপনার আগের দামের সাথে যোগ হইতে 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 মানে এটা বড় হইতেছে না, এটাই হচ্ছে কি হিস্ট্রিক্যাল কস্ট কনসেপ্টের কারণে হচ্ছে। কেমন? আইটেম আর often measured in financial statement is at historical cost at the amount which the business paid to acquire them. শেষ। An advantage of this concept is that the objectivity of the financial statement is maximized. There is usually a source document to prove the amount paid to purchase an asset or pay an expense. অর্থাৎ হিস্ট্রিক্যাল কস্ট কনসেপ্ট অনুসারে যেহেতু খরচ হয় এবং ওই জিনিসটা লিপিবদ্ধ হয়, ফলশ্রুতিতে কত খরচ হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলা পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে আমার টোটাল কস্টিং এত টাকা হচ্ছে, এটা ডকুমেন্ট জেনারেট করা ডকুমেন্টস আমার কাছে প্রুফ হিসেবে থাকতেছে। এরপর হিস্ট্রিক্যাল কস্ট ট্রানজাকশন আর রেকর্ডেড এট দেয়ার কস্ট when they incurred. এবার আসেন ইথিক্যাল কনসিডারেশন। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। অ্যাপ্লিকেশন অফ জাজমেন্ট ইজ রিকোয়ার্ড ইন অ্যাপ্লাইং ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং কনসেপ্ট। আপনি ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং কনসেপ্ট ইউজ করার সময় অবশ্যই জাজমেন্ট ইউজ করবেন। আর জাজমেন্ট গুলো কি কি আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস সব বলছি না? ধরেন কোন একটা কিছু, এটাকে আপনি অ্যাসেট ধরবেন না এক্সপেন্স ধরবেন, এটা আপনার জাজমেন্টের বিষয় না। ওকে, এবার হচ্ছে আইএসবিএ কোড অফ ইথিক্স এ কি বলছে? প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ডিসক্রাইব 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপলস of professional ethics that accountant must adhere to, যেটা অ্যাকাউন্টেন্টকে অবশ্যই পালন করতে হবে। কি কি? ইন্টেগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার। এই জিনিসগুলো অফকোর্স অ্যাকাউন্টেন্টকে মেনে চলতে হয়। আমি একটা একটা করে সবগুলা বলে দিচ্ছি। ইন্টেগ্রিটি মানে হচ্ছে একটা চার্ট অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টেন্টকে, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে অনেস্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। অবজেক্টিভিটি মানে হচ্ছে সে বায়াস, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আন্ডু ইনফ্লুয়েন্স এটিংটা থাকতে পারবে না। এগুলো আমি প্রথমেও বলছিলাম, এখন আবার বলতেছি। আবার অ্যাসুরেন্স ক্লাসও বলা হয়েছে, ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারবেন। প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার মানে হচ্ছে যে আমাদের যে এটা আছে মানে নতুন যে রুলস রেগুলেশন গুলো আছে এগুলো আমাকে অ্যাবজর্ব করতে হবে এবং সে অনুযায়ী আপনাদেরকে সার্ভিস দিতে হবে। কনফিডেন্সিয়ালিটি মিনস একজনের তথ্য আমি আরেকজনকে বলতে পারবো না। এই যে যেমন ধরেন তুষার না ছিল? হ্যাঁ, সায়েন্সের তুষার ভাইয়া ছিল। তুষার নাই ক্লাসে? আছে ভাই, আছে। আচ্ছা, আছে। এখন ধরেন তুষার আমার একটা কথা কইছে, নিশা তো আমার একটা কথা কইছে, দুজনের তাড়াতাড়ি দরকার। এখন আমি কি কারণে তাড়াতাড়ি দরকার এটা ক্লাসে কইছি? না, কই নাই। এটাই হচ্ছে কি কনফিডেন্সিয়ালিটি, বুঝছেন? এরপরে কি প্রফেশনাল বিহেভিয়ার মানে কি আপনাকে অবশ্যই প্রফেশনাল বিহেভিয়ার ফলো করতে হবে। কোনো স্ল্যাং বা উল্টাপাল্টা টাইপের কথাবার্তা বলা যাবে না, যেটা কিনা আপনার প্রফেশনাল ভ্যালুকে ডিসকারেজ করে। ঠিক আছে, এবার হচ্ছে আইসিবি কোড অফ ইথিক্স ইজ এ প্রিন্সিপাল বেস সিস্টেম। এটা একটা প্রিন্সিপাল বেস সিস্টেম কোনটাকে বলে? যেটা কিনা সিচুয়েশন অনুযায়ী সিদ্ধান্ত নেয়, ধরা বাঁধা নিয়ম না। ধরেন আপনাকে বলা হয়েছে আপনার ঘরে চোর আসলে আপনি তার হাত কাটি দিবেন। এখন ধরেন এই চোরের চুরি করতে আসছে তার মায়ের অসুস্থতার জন্য, তো এখন উল্টা আরো তারা দেখে আপনি আলিঙ্গন করে তার পকেটে 500 টাকা ঢুকাই দিচ্ছেন। ধরেন এটা করছেন, এটা হচ্ছে কি এটা প্রিন্সিপাল বেসড। এটা কি প্রিন্সিপাল বেসড। আর যদি সেটা রুলস বেসড হইতো তাহলে সে যদি 2 টাকা দামের চকলেটও চুরি করে আপনি দিতেন হাত কাটি।
সে যদি তার মায়ের অপারেশনের জন্য চুরি করতেছে তাও আপনি তার হাত কাটি দিতেন। সে যদি মানে একদম খাস চোর হয় এবং তার কোনো দয়া মায়া নাই তাও আপনি হাত কাটি দিতেন। মানে ওই ক্ষেত্রে চুরি করা মানে হাত কাটি দেওয়া। আর যখন আপনি প্রিন্সিপাল বেসডে যাবেন সেটা মানে হচ্ছে আপনাকে চিন্তা ভাবনা করে সিচুয়েশন বুঝে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাহলে আইএফআরএস আইসিবি কোড অফ ইথিক্সটা হচ্ছে প্রিন্সিপাল বেসড সিস্টেম, যেটা কিনা পরিস্থিতির সাথে বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। ঠিক আছে? হ্যাঁ দাদা। এরপরে এতক্ষণ ধরে যা বলছি ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, এগুলো সব এখানে লেখা আছে, এগুলো জাস্ট একবার পুরোটা নিজেরা দেখে নিবেন। ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি, আর হচ্ছে প্রফেশনাল বিহেভিয়ার। পড়াইছিলেন মনে হয়। হ্যাঁ, এগুলো অ্যাসুরেন্স একবার পড়াইছি, এমআই তে একবার পড়াইছি, বিজনেস ফাইন্যান্স একবার পড়াবো নাকি পড়াইছি কিনা জানি না। তার মানে এগুলা অনেক বিষয় আছে। ঠিক আছে? এবার এখানে কিছু জিনিস দাগান আছে, এটা একটু দাগান যে the structure and processes that support the operation of ISB are facilitated by IFAC. IFAC is the global organization for the accounting profession. Its aim to ensure that the global accountancy profession is valued in the development of a strong and sustainable organization. এরপরে চলে আসেন, আর অল্প একটু বাকি আছে, আইসিবি কোড অফ ইথিক্স। এখানে দেখেন আইসিবি কোড অফ ইথিক্স স্টেট দ্যাট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর এক্সপেক্টেড টু ডেমনস্ট্রেট দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ প্রফেশনাল কন্ডাক্ট and to take into consideration the public interest and to maintain the reputation of the accounting profession. The code may apply not only to the paid activities of the professional accountant but also to the life of the professional accountant. এরপরে প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, এটা আমি অলরেডি বলছি। এটা মানে হচ্ছে আপনাকে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে, সেটা অনুযায়ী মানুষের সার্ভিস দিতে হবে। এটা হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। এবার অ্যাডভান্টেজ অফ প্রিন্সিপাল বেসড ওভার রুলস বেসড, মানে প্রিন্সিপাল বেসড এর অ্যাডভান্টেজ কি এটা আপনাকে বলতে হবে। প্রিন্সিপাল বেসড মানে কি এটা তো আমরা জানি, তাই না? হ্যাঁ জানি। মানে কি? এটা একটু রিল্যাক্স থাকে, সিচুয়েশন অনুযায়ী এটা অ্যাক্ট করে, ফ্লেক্সিবল থাকে, ফ্লেক্সিবল থাকে, সিলেকশন সিচুয়েশন অনুযায়ী আমি সিদ্ধান্ত নিই। শেষ। হ্যাঁ, ব্যাস এই হলো আপনাদের কাহিনী। এখানে পুরোটা পড়বেন, এখানে এই পুরোটা। আজকে মোটামুটি অনেক রাত হয়েছে। কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান বা পড়তে চান সেক্ষেত্রে উপরে অ্যাকাউন্টিং এর পাশে ব্র্যাকেটে যে নাম্বারটা দেওয়া আছে ওইটাতে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর কোনো কোশ্চেন যদি থেকে থাকে, অনেক রাত হয়েছে তাই আপাতত কোনো কোশ্চেন নিচ্ছি না। আমি জানি না আপনাদের আছে কিনা, যদি থাকেও আপাতত নিচ্ছি না। আমি হচ্ছে আপাতত অফ করবো। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল এলিমেন্টস বলছিলেন না পাঁচটা, শুরুতে ফাইন্যান্সিয়াল এলিমেন্টস বলছিলেন যে পাঁচটা এলিমেন্ট হচ্ছে ইনকাম এক্সপেন্স, অ্যাসেট, মানে অ্যাসেট লাইবিলিটি, ওনার সিকিউরিটি, ইনকাম এক্সপেন্স, এগুলো এলিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে এই নাম্বারে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি, কেমন? ওকে, আর সকলের অনুমতি নিয়ে আমি আমাদের রেকর্ডটাকে অফ করলাম।